তারপর যখন ফাইনালি আমরা খবর পেলাম যে শেখ হাসিনা পালিয়েছে, একজন একজনকে আরেক ভাইয়ের সাথে যার সাথে ছিলাম জড়ায় ধরে অনেক কান্না করছিলাম। এটা অন্যরকম একটা মুক্তির আনন্দ ছিল। এটা আমরা কখনো চিন্তাও করতে পারতাম না যে গেস্ট রুম নামে এরকম জিনিসটা আছে। গেস্ট রুম মনে হতো যে এটা তো গেস্ট রুম, মানে এটাকে পজিটিভ কিছু, পজিটিভ ভাই মনে হচ্ছে যে গেস্ট হিসেবে কেউ আসবে, বসবে, চাটা খাবে, নাস্তা করবে, এরকম কিছু, এখানে রিল্যাক্স করবে। কিন্তু গেস্ট রুম যে একটা টর্চার সেল, এটা আসলে আমরা মোটামুটি 2-3 দিন পরেই বুঝতে পারি হলে আসার পরে। স্বাভাবিকভাবে আপনি যখন উচ্চশিক্ষায় বাইরে গিয়েছেন, তো এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কি আসলে মানে শো করার সুযোগ হয়েছে কিনা, বা এই কারণে আপনি প্রিভিলেজ পেয়েছেন কিনা? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি আসলে পড়াশোনা করি নাই, এটা আমি জাস্ট ক্লারিফিকেশনের জন্য বলছি। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে জব করেছি। তো ইউনিভার্সিটি আপনি যেটা বলেন মিছিল, মিটিং, পোস্টার, এইসব কোনো কিছু হচ্ছে ওদের ইনস্টিটিউশনগুলোতে নেই। এই জিনিসগুলো না থাকার কারণে তারা হচ্ছে ক্যাম্পাসে, মানে তাদের মূল ফোকাসের জায়গাটাই হচ্ছে একাডেমিক অ্যাক্টিভিটিস। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ইনোভা টক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের কাছে অনেক বেশি উপভোগ্য হবে। বরাবরের মতোই আমাদের মাঝে একজন অতিথি আছেন। আজকের অতিথি আপনাদের অনেকেরই পরিচিত, যাকে আপনারা জাবের ওবায়েদ নামে ছিলেন। ইনশাআল্লাহ তার সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব, বিশেষ করে তার বাংলাদেশের পড়াশোনা এবং অক্সফোর্ড পড়াশোনা সহ আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় নিয়ে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশে তো আসলাম অনেক দিন হয়ে গেল, তো বাংলাদেশে সব কিছু এনজয় করছি মাশাআল্লাহ। যাক, আশা করছি এই বাংলাদেশটা বিগত সালে যখন এসেছেন তার চেয়ে একটু ভিন্ন এবারের অভিজ্ঞতাটা, কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেই আলোচনাগুলো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা তো আপনাকে জাবের ওবায়েদ নামে চিনি, আসলে আপনার আরো কোনো নাম আছে কিনা? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার হচ্ছে অফিসিয়াল নাম হচ্ছে মোহাম্মদ ওবায়দুল হক, আর এটা জাবের ওবায়েদ নামে সবাই চিনে আমাকে। তো এই আর কি, দুইটা নামই আছে। ওবায়েদ নামে চিনি, কেউ জাবের নামে ডাকে, কেউ ওবায়েদ নামে ডাকে, তো মোস্টলি ওবায়েদ নামেই ডাকে আর কি। আর আপনি ইংল্যান্ডের মানুষ আসলে কিভাবে উচ্চারণ করে আপনার নাম? এইটাও ইন্টারেস্টিং। জিনিসটা হচ্ছে আমরা যখন অফিসিয়ালি কোথাও নামটা ইউজ করি, তো ওরা তো ফার্স্ট নেম ধরে ডাকে। ইউকেতে ফার্স্ট নেম ধরে ডাকে, ইউএসএতে যেমন লাস্ট নেম ধরে ডাকে। তো ফার্স্ট নেম অফিসিয়ালি যে নামটা ইউজ হয় মোহাম্মদ ওবায়দুল হক, সো এটার ফার্স্ট নেম মোহাম্মদ। সো মোহাম্মদ নামে ডাকে যদি অফিসিয়ালি কোথাও আমাকে ওরা অ্যাড্রেস করে। আর ইনফর্মালি অফিস, কলিগ, সেখানে আবার ওবায়দ নামে সবাই চিনে। তো এখানে ওরা আবার যে নামই আমি প্রেফার করি আমাকে ডাকতে, সেটাকে ওরা প্রায়োরিটি দেয়। তো অফিসে বা যে কোনো কোথাও আমি যদি বলি যে আমার প্রেফার্ড নেম এটা, যদিও আমার অফিসিয়াল নেম হচ্ছে মোহাম্মদ ওবায়দুল হক, তাহলে ওরা ওভাবে করে আমাকে অ্যাড্রেস করে। বাংলাদেশিদের জন্য এটা একটা মানে কমন বিষয় যে সবার নামের আগে মানে মোহাম্মদ থাকে, যে কারণে প্রায়ই দেখা যায় যে ফার্স্ট নেম নিয়ে ডাকতে গেলে মোহাম্মদ ডাকে আর কি। তো আমরা আলোচনায় যাওয়ার আগে আপনার একটু ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছি। আপনার ফ্যামিলিতে কারা আছেন, পাশাপাশি আপনার বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা তো হচ্ছে সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলায়। আর আমার ফ্যামিলিতে আমার মা আছেন, বড় ভাই আছেন, আমরা আবার 2 ভাই 4 বোন, আমার বোনেরা আছেন। হ্যাঁ, তারপর বোনদের ভাইদের ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগ্নি ওরা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা বড় ফ্যামিলি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর আমার বেড়ে ওঠা, আমি যেটা বললাম বিশম্বরপুর উপজেলায়, এটা খুবই প্রত্যন্ত অঞ্চল, সুনামগঞ্জের মধ্যেও প্রত্যন্ত। আমি যদি চিন্তা করি যে ইন টার্মস অফ লিটারেসি রেট, সেখানে হচ্ছে অ্যারাউন্ড 15% আমাদের যে গ্রাম ছিল আর কি, আমাদের এলাকা ছিল। তো এখান থেকে
এখন চিন্তা করলে মানে জিনিসটা মানে খুবই সারপ্রাইজিং যে বাংলাদেশের মধ্যে যেখানে অ্যারাউন্ড 56% প্রবাবলি সাক্ষরতার হার, আর সেখানে অ্যারাউন্ড 20% এখনও পর্যন্ত সাক্ষরতার হার। তো এরকম একটা এলাকাতেই বেড়ে ওঠা, আর শৈশবে আসলে আমাদের হাওর, তারপর হচ্ছে পানি, বন্যা, এগুলোর সাথে খুবই ওতপ্রোতভাবে আমরা জড়িত ছিলাম। দেখা যাচ্ছে প্রতি বছর 2 বা 3 বার বন্যা হচ্ছে, তারপর হচ্ছে বর্ষাতে যে যোগাযোগের যে সমস্যা, আমাদের উপজেলাতে আসতে হলে নৌকা ছাড়া কোনো উপায় ছিল না, এবং হচ্ছে রেগুলার কমিউনিকেশনের জন্য ট্রান্সপোর্ট হিসেবে আমাদের নৌকা ইউজ করতে হইতো। আর হচ্ছে গ্রামে আবার সবার বাড়িতে নৌকাও থাকতো না, তো মানে কোনো বাড়িতে দেখা যায় যারা মোটামুটি প্রিভিলেজড, এখন যারা মনে করে যারা প্রিভিলেজ তারা গাড়ি ইউজ করে অথবা অন্য কোনো ট্রান্সপোর্ট ইউজ করে। তো এরকম হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে অ্যারাউন্ড 6 months 7 months প্রিভিলেজ মানুষের নৌকা থাকতো, এবং হচ্ছে ওইটা দিয়ে কমিউট করা হতো। আবার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টও ছিল, যে একটা ঘাট থেকে, একটা বাজার থেকে সুনামগঞ্জে নৌকা যেত বিশম্বরপুর হয়ে। তো আমরা যখন বিশম্বরপুর উপজেলাতে আসতাম তখন হচ্ছে ওই সুনামগঞ্জের যে নৌকাগুলা বিশম্বরপুর হয়ে যেত, অথবা সরাসরি একটা বাজার ছিল আমাদের ইউনিয়ন পরিষদের পাশে, শক্তের খোলা বাজার, ওইখান থেকে আবার ওইখানে নৌকা যোগে আমাদের উপজেলাতে যেত। সো এই নৌকাগুলোতে বিভিন্ন ঘাটে ঘাটে, পয়েন্টে পয়েন্টে, গ্রামে গ্রামে ওরা স্টপেজ নিত। সো এরকম করে আসলে কমিউট করা, এবং এই ধরনের পরিবেশ কমিউটিং সিস্টেমের সাথে আসলে পরিচিত হয়ে ওঠা। যদিও এখন সব কিছু অনেক ইমপ্রুভ হয়েছে, এখন গেলে হয়তো এই জিনিসগুলো চিন্তাও করা যাবে না যে অ্যারাউন্ড 15 years ago 10 years ago এই ধরনের কমিউনিকেশন বা ট্রান্সপোর্ট সিস্টেম ছিল। আপনার এই গ্রাম থেকে নিয়ে ইউকে পর্যন্ত যাওয়ার এটা তো বিশাল একটা জার্নি। তো এই জার্নিটা তার শুরু তো সেখানে একবারে প্রত্যন্ত গ্রামে, এবং আপনার যে পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি বলি যে অক্সফোর্ডে গিয়েছেন, কিন্তু এর আগে অনেকগুলো ধাপ পার হয়ে গিয়েছেন। তো এই ধাপগুলো যদি আমরা খুব ছোট্ট করে আলোচনা করি, আপনার প্রথম শুরুটা কোথায় আসলে আপনার হাতে, মানে পড়াশোনার হাতে খড়ি? আমার হাতে খড়ি পড়াশোনা আমি বলবো যে গ্রামের মক্তবে আরবি পড়াশোনার মাধ্যমে। তো আরবি যখন আমরা পড়তে শিখি সেটা তো অ্যারাউন্ড কি বলবো যে আমরা যখন 6 ইয়ার্সে ছিলাম, আমরা 5-6 বছর বয়স, তো তখন থেকেই আসলে আমার পড়াশোনা শুরু হয় গ্রামের মক্তবে। তারপর তো প্রাইমারি স্কুলে ভর্তি হই। প্রাইমারি স্কুলে আমি 5 পর্যন্ত পড়েছি। তো প্রাইমারি স্কুলটা আমাদের যে পাড়া ছিল গ্রামের মধ্যেই, কিন্তু এই পাড়া থেকে হচ্ছে আবার বর্ষাকালে যেতে হলে নৌকা করেই যেতে হতো। তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক বন্যার মতো পরিস্থিতি। একবার আমি মানে নৌকা ডুবে নৌকার নিচে আমি পড়ে গেছিলাম আমার বই সহ। তো পরে আবার মনে আছে যে সেই বইগুলো ক্লাস 2-তে পড়ি, সেই বইগুলো পড়ে আবার নিয়ে এসে চুলায় শুকাতে দিয়েছিলাম, চুলার তাপে যেন বইগুলো শুকায়। তো এরকম শুকিয়ে গিয়েছিল, তো বইগুলাতে যখন ওইগুলো শুকিয়ে যায় তখন ভেজা কাগজগুলো এগুলো অনেক শক্ত হয়ে যায়, কিন্তু অনেক শক্ত, কারণ বইগুলো ফুলে অনেক বড় হয়ে যায়। তো এরকম বই নিয়ে পরে সারা বছর পার করেছি, নেক্সট 6 months। তো এরকম মেমোরি আছে আর কি। আর ওই স্কুলটা অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। আমি 5 পর্যন্ত স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে। তারপর আবার ক্লাস 5-এ আবার ভর্তি হয়েছি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়। 5 শেষ করে আবার 5-এ ভর্তি হয়েছে? হ্যাঁ, 5-এ ভর্তি হয়েছি। এবং সেই আলিয়া মাদ্রাসাটা আমার গ্রাম থেকে ছিল অনেক দূরে, অ্যারাউন্ড এটা 12 miles প্রবাবলি, এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট 12 miles আমার গ্রাম থেকে। তো ওইখানে যেতে আমি প্রথম দিন আমাকে আমার বড় ভাই ভর্তি করে দিয়ে আসে, সেটা উনি সাইকেলে করে নিয়ে যান। পরে দেখা যাচ্ছে আমি হেঁটে যেতাম মাঝে মধ্যে। একটা সাইকেলেই ছিল, ওই সাইকেলটা আমার বড় ভাই ইউজ করতো, ওনার কোনো কাজে নিয়ে গেলে দেখা যাচ্ছে আমার হেঁটে যেতে হতো। তো হেঁটে যেতে একবার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতো। তো এবং আমি ওই পুরো এলাকা থেকে আমি একা যেতাম। তো আমি ওরকম করে ক্লাস 5 শেষ করেছি, 6 শেষ করেছি। 7-এর দিকে আমরা পরে উপজেলাতে আমরা
মুভ করেছি। আমাদের গ্রাম থেকে আমরা উপজেলা সদরে তখন আমরা চলে আসি। এটা হচ্ছে সুনামগঞ্জ নাকি বিশম্বরপুর, সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলা। তো মাদ্রাসাটা যেটাতে আমি পরে ভর্তি হই সেটা হচ্ছে খোলা মমিনিয়া ফাজিল মাদ্রাসা। ওইখানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ি। 8 পর্যন্ত পড়ার পরে আমাকে আমার বড় ভাই আবার আমার প্রতিটা ভর্তি প্রসেসের সাথে মোটামুটি আমার বড় ভাই জড়িত। হ্যাঁ, উনি গাইড ছিলেন সবসময়। তো তারপর আমি ভর্তি হই আলহেরা জামিয়া ইসলামী আলী মাদ্রাসা সুনামগঞ্জে। ওইখানে ক্লাস 9-এ ভর্তি হই। মাদ্রাসা দাখিল বলে, সবাই হয়তো চিনেন। সো ওইখানে আমি আবার 3 মাস পরে আমি আবার দেখা যাচ্ছে ওইখানে অ্যাডজাস্ট করতে পারছিলাম না, এবং শেষ মতো আমি ডিসাইড করি যে আমি গ্রামে চলে যাব, আবার হচ্ছে আগের মাদ্রাসায় চলে যাব। এবং সব কিছু রেডি, সব কিছু ব্যাগেজ গুছিয়ে আমি যখন মাদ্রাসায় গিয়েছি, আমার কিছু বই ছিল মাদ্রাসার ছাত্র কল্যাণ ফান্ড থেকে নেয়া, পাশাপাশি মাদ্রাসারও কিছু বই আমার কাছে ছিল। আমি ওগুলো দিতে গিয়েছি, জমা দিতে গিয়েছি যে আমি চলে আসব। সব কিছু ব্যাগেজ সেটি মাদ্রাসার সামনে আমি রেখেছি একটা দোকানে, যে আমি জাস্ট বইগুলো দিয়ে আমি আমার ব্যাগেজ নিয়ে চলে যাব। তো ওই মোমেন্টে আমার এক টিচার, 2জন টিচার, একজন হচ্ছে নুরুল ইসলাম স্যার, একজন হচ্ছেন ডাক্তার জনাব, ওনার নাম হচ্ছে জসিম উদ্দিন। তো ওনাকে ডাক্তার জনাব নামে আমরা চিন্তা, ওনার একটা ফার্মেসি ছিল এবং উনি এখানে প্র্যাকটিস করতেন। তো পরে আমাকে নুরুল ইসলাম স্যার, ডাক্তার জনাব, 2জনে আমাকে অনেক বোঝান যে দেখো তোমার অনেক কষ্ট হচ্ছে, আবার হচ্ছে দেখো অনেক মানুষ প্রবাসে যায়, ওরা শুধুমাত্র ফ্যামিলির জন্য অথবা না তাদের কিছু রুজির ব্যবস্থার জন্য তারা প্রবাসে কষ্ট করে। অনেক ছোট ছোট মানুষও মানে আর্লি এজেই চলে যায়। তো তুমি তো আরো বড় বা মহৎ উদ্দেশ্যে এখানে পড়তে এসেছো, তো এটা একটু কষ্ট হবে, মেনে নিতে হবে, আমরা তোমাকে আরো বেশি সাপোর্ট দিব। এরকম করে আসলে ওনারা আমাকে কনভিন্স করেন যে ফাইনালি। এবং আমার বড় ভাই এসে আমাকে পিক করার কথা, ওনার সাথে আমি পরে কথা বলি যে ওনারা তো ওরকম করে বলছেন, আবার ওনারাও ভাইয়ের সাথে কথা বলেন। পরে আমি থেকে যাই। মানে ওইখান থেকে আমি বলি যে আমার লাইফের মানে টার্নিং পয়েন্ট ওইখান থেকে, যে একটা নতুন একটা উদ্যমে আবার নতুন করে শুরু করা সব কিছু। আমি হয়তো আবার গ্রামে চলে যেতাম এবং ওইখান থেকে মোটামুটি কোনো রকম পড়াশোনা করা মানে এভারেজ কিছু হতো। তারপর ওইখানে ওই প্রতিষ্ঠান থেকে যেহেতু কিছু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখনকার সময়ে, মনে আছে স্পেসিফিক্যালি আব্দুল খালিক ভাই নামে একজন ছিলেন, উনি হয়তো 2nd কিংবা 3rd হয়েছিলেন ওনার 8-9 সেশনে ভর্তি পরীক্ষায়। তো উনি ওই প্রতিষ্ঠানে দাখিল পড়েছেন, আলিম পড়েছেন পরে তামিল মিল্লাত কামিল মাদ্রাসায়, প্রবলি টঙ্গীতে। তো ওনার ব্যাপারে আমরা জানতাম এবং উনি মাঝে মধ্যে ওইখানে গেলে ওনার সাথে দেখা হতো। সো আমি কিছু সামাজিক কাজ, সামাজিক কাজ, সাংগঠনিক কাজ সব কিছু আমি করতাম। সো এগুলোর মাধ্যমে ওনার সাথে ইন্টারেকশন হতো এবং আমি অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি ওনার থেকে। এবং আরও কিছু মানুষ যারা আমার মোটামুটি সিনিয়র ছিল, তারা পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোথাও। তো ওই প্রতিষ্ঠানটা আমাদের এলাকায় সে অনেক প্রত্যন্ত, এবং কিন্তু ওই প্রতিষ্ঠান ভালো পারফর্ম করছিল সবসময় ইন টার্মস অফ প্রডিউসিং এক্সিলেন্ট গ্রাজুয়েটস। যারা দাখিল পড়ছিল, আলিম পড়ছিল, তারা ভালো প্রতিষ্ঠানে যাচ্ছিল অথবা তারা শেষ পর্যন্ত ভালো ইউনিভার্সিটিতে পড়ছিল। যদিও এটা আসলে একটা মাদ্রাসার আউটকামের মানে বেটার কোনো পারফরমেন্সের ইন্ডিকেটর না আমি বলবো, এখানে অনেক ধরনের ফ্যাক্টর জড়িত। বাট মানে যেটা দিয়ে আমরা সোসাইটিতে আমরা মেজার করি, মানদণ্ড ওইটা এরকম ছিল আর কি। তো ওইখান থেকে আমি দাখিল পড়ি, আলিম পড়ি শেষ পর্যন্ত। এবং আলিমের সময়টাতে আমি ওই ছাত্র সংসদের ভিপি ছিলাম, ইলেক্টেড ভিপি। তো আমি তখন পড়াশোনা করতেই পারতাম না আমার দায়িত্বের কারণে। তাও শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ দুটোতে আমি ভালো রেজাল্ট করি। তখনকার সময় গোল্ডেন এ প্লাস পাওয়া দাখিলে আলিমে, সো দুইটাই ছিল। পরে আমি আলিম থেকে আমি চলে আসি সিলেটে, রেডিয়াম কোচিং সেন্টারে ভর্তি হই এবং ওইখানেও আমি ভর্তি পরীক্ষায় সাস্টের জন্য রেডিয়াম কোচিং সেন্টার, তো ভর্তি পরীক্ষায় সাস্টে আমি 3rd হয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটি 313 কিংবা ওরকম 14 এক্স্যাক্টলি মনে আসছে না, বা
10 থেকে 14 এর মধ্যে ছিলাম আর কি। তো ওই কোচিং সেন্টারে পড়ার সময়টা অনেক স্ট্রাগল ছিল, সিলেটে আসা। তারপর মানে আমি আসলে আমাদের পরিবারে সচ্ছলতা ওরকম ছিল না আর কি, যে কারণে বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেম এর মাধ্যমে সাপোর্ট নিয়ে হেল্প নিয়ে অনেক মানুষ হেল্প করেছেন, বিভিন্ন স্কলারশিপস এগুলোর মাধ্যমে আমার পড়াশোনা হয়েছে, এটা ইউনিভার্সিটিতেও হয়েছে। সো এটা আমি নেগেটিভলি বলবো না, এটা পজিটিভলি, যে একটা সোসাইটি আসলে কিভাবে একজন আরেকজনকে সাপোর্ট দেয় এবং এটা কিভাবে একটা সোসাইটির এই একটা সোসাইটির এডুকেশন বলেন অথবা প্রতিটা ক্ষেত্রেই বলেন যে মানুষকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে কিভাবে কাজ করে, এটা খুবই ইন্সপায়ারিং। এটা সব সোসাইটিতে আপনি দেখবেন না, আপনি ইউকেতে বলেন, ইউএসএতে বলেন, এটা আর্লি এইজে বা বিশেষ করে স্কুলগুলার স্কুল কলেজ এই ধরনের সিস্টেম এইভাবে প্রাইভেট সাপোর্ট ম্যানেজ করে, পাবলিক সাপোর্ট আছে ডেফিনেটলি, প্রতিষ্ঠান থেকে সাপোর্ট থাকে, যেগুলো ওই পাবলিক প্রতিষ্ঠানগুলোতে ওইখানে তো ওরকম ফিটি দিতে হয় না, সব কিছু মোটামুটি ফ্রি। বাট বাংলাদেশে যেহেতু ডিফারেন্ট, তো এইখানে এই ধরনের যে প্রাইভেট সাপোর্ট ম্যানেজ করে মানুষ এভাবে এগিয়ে যায়। সো এটা আমার লাইফে অনেক ইন্সপায়ারিং ছিল, এটা থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি এবং আমি এখন নিজেও ওরকম করার ট্রাই করি, মানুষকে সাপোর্ট করার যেভাবে যে ক্ষেত্রেই পারা যায়। তো ঢাকা ইউনিভার্সিটিতে তো ভর্তি হই 2013 সালে। চ্যাপ্টার আসি, এর আগে একটু কথা বলেন, আপনি তো রিসেন্টলি দেশে আসার পরে এলাকায় গিয়েছেন কেনা? আচ্ছা, এখন আপনি ওই মক্তব থেকে আপনি আলিম পর্যন্ত যে পড়েছেন, হয়তো ওই এলাকায় ঘোরা হয়েছে, দেখা হয়েছে, এখানে মানে উল্লেখযোগ্য কি পরিবর্তন দেখছেন আসলে? একটা পরিবর্তন দেখি যে মানে মক্তবের যে শিক্ষাটা, এইটার প্রায়োরিটি মনে হচ্ছে আগের চেয়ে কম। আগে যেমন একদম সবার হাতে করি, মানে কেউ পড়াশোনা পরবর্তীতে করুক কিংবা না করুক, সে মক্তবে যেতই, আরবি পড়া শিখা, কোরআন পড়া শিখা, এটা হতোই সবার জন্য। সো এটা একটা মানুষের লাইফের মোরাল ফাউন্ডেশন তৈরি করে। তো এটা আমরা বুঝি না বুঝি, যেভাবে আমরা নলেজটাকে আমরা আমাদের মধ্যে ধারণ করি ওই আর্লি এইজে আমাদের, কিন্তু এটা আমাদের একটা ফাউন্ডেশনের কাজ হচ্ছে, এটা আমাদের মধ্যে আমি দেখি সোসাইটিতে এখন মিসিং। আসলে যে মক্তব সিস্টেমটাই অনেকটাই কলাপস করেছে আসলে। আগে যেভাবে প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল এবং মক্তবের পড়াশোনাটাও অনেক বেশি গুরুত্ব দিয়ে আসলে গার্ডিয়ানরা দেখতো, এবং অন্য পড়াশোনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না ভাবলেও মক্তবটা কিন্তু ছিল। এখন দেখা গেছে বিভিন্ন কেজি স্কুল, তারপর নানান ধরনের স্কুল হচ্ছে গ্রামগুলিতেও, এবং এরা খুব সকালে শুরু করছে স্কুলটা, যেখানে দেখা যাচ্ছে মক্তবের যে ওই গুরুত্বটা আসলে এখন আর দেখা যাচ্ছে না। আমাদের মনে হয় যে এই মক্তব সিস্টেমটা নিয়ে কাজ করা প্রয়োজন আছে বাচ্চাদের, এই জিনিসটা মিসিং। আবার হচ্ছে ধরেন স্টুডেন্টদের মধ্যে আগে যে লেভেলের সিরিয়াসনেস ছিল, বিশেষ করে স্কুল কলেজ অথবা মাদ্রাসায়, যে স্টুডেন্টরা পড়াশোনার ব্যাপারে আর একটু বেশি সিরিয়াস ছিল, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে এটা ডিফারেন্ট দিকে যাচ্ছে আর কি, ডিফারেন্ট একটা ডিরেকশনে যাচ্ছে। স্টুডেন্টসরা দেখা যাচ্ছে আসলে পড়াশোনাতে যেভাবে হাইলি এনগেজ থাকার কথা, আরও ডিপলি এনগেজ থাকার কথা, সো এই ধরনের জিনিসগুলা কিছুটা কম গ্রামের ক্ষেত্রে। কিন্তু যারা মোটামুটি প্যারেন্টসরা যারা সচেতন, তাদের ফ্যামিলিতে আবার একটু ভালো। বাট এটা আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের যে ইনডেপথ নলেজ গ্যাদার করা, আন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের জিনিসগুলা, তারপর কাজের ক্ষেত্রে ফোকাস, তো এই ধরনের ব্যাপারগুলা অনেকটা মিসিং স্টুডেন্টদের ক্ষেত্রে। যদিও এখানে অনেক ফ্যাক্টর আছে, এগুলো নিয়ে পরে অন্য কিছুতে। ধরেন আগে যেটা ছিল যে বাচ্চারা হয়তো স্কুলে যেত, না হলে খেলাধুলা করতো, তো এখন কিন্তু খেলাধুলার যে পরিসরটা ছোট হয়ে আসছে। এখন বাচ্চারা দেখা যায় যে গ্রামেও অনেকেই প্রবাসে গিয়েছে, তার বাচ্চার জন্য হয়তো একটা মোবাইল সেট পাঠিয়েছে, তারা দিদারসে গেমস খেলছে, এইভাবে আসলে একটা পরিবর্তন প্রায় দেখা যাচ্ছে আসলে গ্রামে। হ্যাঁ, সোসাইটিতে এই ধরনের বড় একটা ট্রান্সফরমেশন হয়েছে, এবং এটা আসলে মানে একটা হচ্ছে কি যে একটা ফিল্টারিং সিস্টেম আর একটা
একটা আছে আপনার ব্যালেন্সিং সিস্টেম যদি না থাকে সোসাইটির মধ্যে প্র্যাকটিস এই ধরনের যে টেকনোলজি অ্যাডাপ্টেশন পাশাপাশি এগুলোর ইউজ এগুলোর মধ্যে সো এই লেভেলে আন্ডারস্ট্যান্ডিং অ্যাডাপ্টেশন যদি না থাকে তখন হচ্ছে এগুলো হচ্ছে নেগেটিভ এফেক্টস আমরা সোসাইটিতে আমরা দেখি এবং দেখা যায় সরাসরি বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি বাচ্চারা আর্লি যে ফোন নিয়ে নিচ্ছে এবং ওরা হচ্ছে এত বেশি অ্যাট্রাক্টেড থাকছে ফোনে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন এবং বিভিন্ন ধরনের মানে ইনসিডেন্টস তো ঘটছে এগুলো কেন্দ্রিক ওরা ফ্রাস্ট্রেটেড হচ্ছে খুন জখম এই ধরনের কাহিনী পর্যন্ত ঘটে সো হ্যাঁ এই ফ্যাক্টরটা আছে ডেফিনেটলি। আচ্ছা এখন আমরা যদি আপনার অ্যাডমিশন জন্য আসছেন হচ্ছে সিলেটে মূলত অ্যাডমিশনের ট্রাই করেছিলেন কি সাস্টে নাকি ঢাকা ইউনিভার্সিটির জন্য? মূলত হচ্ছে রেডিয়ামের সব কিছুই মোটামুটি ওরা সাস্টের জন্য পড়াইতো আর আমি এর পাশাপাশি আমার একটা মেজর ফোকাস ছিল যে ঢাকা ইউনিভার্সিটি সো আমি মূলত 2 জায়গায় অ্যাডমিশন টেস্টই দিয়েছি ঢাকা ইউনিভার্সিটি আর সাস্টে এরকম মানে খুবই টার্গেট খুবই ফিক্স ছিল যে কোথায় ট্রাই করব কতটুকু করব। আসলে ওই যে আপনি বললেন যে আপনি যে আলিম মাদ্রাসায় পড়েছেন এখান থেকে আপনাদের সিনিয়র হয়তো ঢাকা ইউনিভার্সিটি পড়েছে এজন্য আপনি এই বিষয়টা জেনেছেন। আমরা দেখি আসলে আমরা আমাদের চিন্তা করলে দেখি যে আমাদের লেভেলে নিজের জেলা উপজেলার বাইরে যে আসলে একটা বড় প্রতিষ্ঠান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অমুক বিশ্ববিদ্যালয় আছে এটাই আসলে অনেক মানুষ জানে না অনেক স্টুডেন্টরা জানতো না আসলে ওই সময়টাতে। তো আপনার একটা দিশা পেয়েছেন সেজন্য আসলে টার্গেট ফিক্সড করেছেন। তো আপনার জার্নিটা কেমন ছিল অ্যাডমিশন জার্নি মনে আছে কিনা? অ্যাডমিশন জার্নিটা খুবই অনেক স্ট্রাগল ছিল ওই টাইমটাতে। আসলে আমি অ্যাডমিশন টেস্টের জন্য কোচিংয়ে ভর্তি হতে পারবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। এবার আমার বড় ভাই বলছিল যে টাকা তো ম্যানেজ করা যাচ্ছে না তো নেক্সট ইয়ারে ট্রাই কর। সো এইটা নিয়ে আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম আমি কান্না করেছি। তো ওই জায়গায় দেখে দাখিলে গোল্ডেন প্লাস পেয়েছেন আলিমে গোল্ডেন প্লাস পেয়েছেন কিন্তু মানে অ্যাডমিশন কোচিং করার জন্য যে সাপোর্টটা সেটা ওই বছর পাওয়া যাচ্ছিল না একটা সংখ্যা ইন টার্মস অফ ফিনান্সিয়াল সাপোর্ট আর কি। পরবর্তীতে আমার আম্মা হচ্ছে উনি অনেক ইমোশনাল হয়ে যায় যে আমার এই অবস্থা দেখে এবং উনি সবসময় আবার ইন্সপায়ারিং ছিলেন। উনি বললেন যে ওনার কিছু জমি ছিল আম্মা বললেন যে এগুলো বন্ধক দিয়ে দিব। সো আম্মা এগুলো বন্ধক দিয়েছেন বন্ধকে দিয়ে ওই টাকা নিয়ে পরে আমি কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে হেল্প পেয়েছি যে ওখানে মানে ওরকম টাকা দিতে হয় নাই আমাকে কারণ ওই কোচিংয়ের পরিচালককে আমার বড় ভাই চিনতেন উনি সিলেটে তখন জব করতেন তো ওনাদের সাথে রেগুলার কমিউনিকেশন হতো। তো ওই সুবাদে যে আমি কম খরচে কোচিং করেছি কিন্তু যে থাকা খাওয়ার যে খরচটা এটা আমার নিজেকে ম্যানেজ করতে হতো। সো ওইটা হচ্ছে যে আমার জমি বন্ধকের টাকা দিয়ে ওইটা চলেছে। পাশাপাশি আমার ভাই যে আর্ন করতেন যতটুকু এটুকুর মেজর একটা অ্যামাউন্ট আমাকেই দিয়ে দিতেন আর কি। আচ্ছা তো ওইটা সম্ভব হয়েছিল। সো এখানে কিছু আনসার্টেনিটি ছিল প্লাস হচ্ছে পরে আমি যখন ভর্তি হয়েছি আমি খুবই সিরিয়াস ছিলাম আমি পড়াশোনার ব্যাপারে মোটামুটি সিরিয়াস ছিলাম। প্রথমে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই আগে ছিল কি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি পরীক্ষা দেই তখন আমি সাভারে এসেছিলাম। সাভারে আমাদের বিশ্বম্বরপুরে একজন মানুষ চাকরি করতেন ওনার বাড়ি টাঙ্গাইল ছিল তো ওনার সাথে পরিচয় ছিল এবং ওনার ফ্যামিলিতে এসে থেকে ভর্তি পরীক্ষা দিয়েছি। মানে আপনার ঢাকায় কেউ ছিল না যে যার কাছে এসে থাকবেন আত্মীয়স্বজন ঢাকার এই মধ্যে? আত্মীয়স্বজন এরকম ছিল না আত্মীয়স্বজন কেউ ছিল না ডেফিনেটলি কিন্তু ওনার সাথে পরিচয় ছিল যে সুবাদে ওনার কাছে এসে থাকা ছিলেন তারপরে এখান থেকে এসে অ্যাডমিশন ইডেন মহিলা কলেজে ছিল আমার অ্যাডমিশন সেন্টার টেস্ট সেন্টার। ওইখানে একটা ঘটনা ঘটে আমি যখন ঢুকবো গেইটে তার আগে আমি একবার সিট চেক করতে যাই আর কি মেন গেটে। ওইখানে সিট চেক করতে যাওয়ার সময় আমার মানিব্যাগ মানে আমার ওয়ালেটটা আর কি চুরি হয়ে যায়। তো এইটা জাস্ট অ্যাডমিশন শুরুর বা পরীক্ষার
আগ মুহূর্তে এটা একটা শকিং একটা ইভেন্ট ছিল, ট্রমা ছিল আর কি। তো তাও এটা ওভারকাম করতে পেরেছি। পরে ওই আঙ্কেল বলে না চিন্তা করো না, যে তুমি পরীক্ষা দিয়ে আসো, ওই আঙ্কেল আমার সাথে ছিলেন আর কি। মানে আপনি অ্যাডমিশন টেস্টের জন্য ঢুকবেন, এই মুহূর্তে দেখেন যে আপনার ওয়ালেটটা নেই। হ্যাঁ, ওয়ালেটটা তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সবকিছু আর কি চলে গেছে একসাথেই। তো পরে পরীক্ষা দেই, 3 দিন পরে প্রবাবলি রেজাল্ট পাই। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। এটা কত সাল? এটা 2012 সাল, ডিসেম্বর, অক্টোবর কিংবা নভেম্বরের দিকে আর কি অ্যাডমিশন টেস্টটা ছিল। তো এটাকে প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা। আপনি তো এর আগে ঢাকায় আসছেন কিনা? এর আগে একবার হয়তো এসেছি, মানে সেকেন্ড টাইমে আসছেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন দেওয়ার জন্য। সেকেন্ড এই যে জার্নি শুরু হলো, মানে আপনি যে বাড়ি থেকে বের হলেন সেই ক্লাস 7 এর পরে, এইটা এসে ভর্তি হলেন, আর তো মনে হয় বাড়িতে থেকে থাকার সুযোগ খুব একটা হয়নি। না, ওরকম হয় নাই। তবে কোভিডের সময় একটা লম্বা সময় থাকার সুযোগ হয়েছিল, অ্যারাউন্ড 7 মান্থস আমি ছিলাম, মানে ভার্চুয়ালি কাজ করতাম, হোম অফিস ছিল। তো ওই টাইমটাতে তারপরে একটা লম্বা সময় ছিলাম। আসলে ওইটাও থাকা ওয়ান কাইন্ড অফ কাজের পারপাসেই থাকা, এবং হচ্ছে আমি মোটামুটি ফ্যামিলিতে ওরকম টাইম দিতে পারতাম না। দেখা যাচ্ছে আমি আমার রুমেই আছি, সারাদিন আমি কাজ করছি। আবার কোভিডের সময় ওই সময় তো রেস্ট্রিকশন ছিল, ওরকম বাইরেও যেতাম না, পুরোপুরি কাজের মধ্যেই ছিলাম। তো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সময় ছিল, আপনাদের সময় এটা ছিল কিনা, যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যে সমস্ত শিক্ষার্থী ছিল তারা কিন্তু অনেকগুলো সাবজেক্টে ভর্তি হতে পারতো না। তো আপনাদের সময় পরিস্থিতিটা কি ছিল আসলে? হ্যাঁ, আমাদের সময় ছিল এটা আই থিঙ্ক আমাদের ব্যাচ সবচেয়ে বেশি ভিকটিম এটার, এই ডিসক্রিমিনেশনের। ওই টাইমে যেটা হয়, আগের ব্যাচগুলোতে লতেও পড়তে পারতো, ল অথবা আর কিছু ডিপার্টমেন্ট ছিল যেগুলো, এবং সেগুলো হচ্ছে 2012 সেশনে সেগুলো ক্লোজ হয়ে যায়। তো দেখা যাচ্ছে অন্য কোনো সাবজেক্টে পড়তে না পারলেও লতে যারা প্রথম দিকে থাকতো, কন্ডিশন মিট করতো, তারা হচ্ছে লতে পড়তে পারতো। কিন্তু আমাদের শেষ সেশনে ওইটা হয় নাই। মানে আসলে অন্য কোনো সাবজেক্টে, অনেক সাবজেক্টে তো মেজর সাবজেক্ট প্রথম দিকে, সোশ্যাল সায়েন্স বলেন, আর্টস বলেন, সায়েন্স বলেন, এগুলো মেজর সাবজেক্টটা তো তারা পড়তেই পারতো না প্রথম দিকে সাবজেক্টগুলোতে। সো দেখা যাচ্ছে ইভেন ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তারা সবাই আমাদের ডিপার্টমেন্টে এসেছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। মানে ওইভাবে র্যাঙ্কিংয়ে চিন্তা করলে প্রথম দিকে সাবজেক্টগুলো এখানে সর্বপ্রথম হয় যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেই পায় আর কি। ইভেন সে ফার্স্ট সেকেন্ড থার্ড সে ল বলেন সব ডিপার্টমেন্টের কন্ডিশন মিট করলেও তাকে শুধুমাত্র মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কারণে তাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে হয়েছে। নর্মালি কোনো সাবজেক্ট তো বড় ছোট নাই, কিন্তু তারপরও স্টুডেন্টরা যখন ভর্তি হয় একটা ক্যাটাগরি করে বা একটা সিরিয়াল করে আসলে। তো সিরিয়ালে প্রথম দিকের অনেকগুলো সাবজেক্টেই পাওয়া যেত না, এসে থামতে হচ্ছে পাবলিক এড, মানে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য। তার মানে ওই সময় মাদ্রাসা স্টুডেন্ট যারা ভালো করতো বেশিরভাগই সম্ভবত পাবলিক এড, তাই তো? বেশিরভাগই আমি বলবো যে যারা ভালো করছে আমাদের সেশনে সবাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ছিল। আচ্ছা আচ্ছা, ওয়ান কাইন্ড অফ। আমি রিসেন্টলি দেখি যে বেশিরভাগ হচ্ছে লতে ভর্তি হচ্ছে আর কি, মাদ্রাসা স্টুডেন্ট যারা প্রথম দিকে থাকছে। তো এটা সবসময় একটা ট্রেন্ড বা সিচুয়েশন অনুযায়ী একটা ট্রেন্ড থাকে। আবার আমাদের দেশের সার্বিক অবস্থা অনুযায়ী মানুষ মনে করে যে কিছু সাবজেক্ট টপ নচ এবং হচ্ছে এগুলা সোশ্যাল ক্যাপিটালের জন্য ইম্পর্টেন্ট, ক্যারিয়ারের জন্য ভালো। তো দেখা যাচ্ছে স্টুডেন্টরা ওই দিকেই যায়। কিন্তু এটা আমি দেখি আবার ইউকের ক্ষেত্রে ডিফারেন্ট। ইউকেতে হচ্ছে ভালো ভালো স্টুডেন্টরা বিভিন্ন আর্টসের সাবজেক্টও পড়ে, মানে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট পড়ে, ওরা বিভিন্ন ব্রাঞ্চ অফ নলেজেস এগুলো ওরা এক্সপ্লোর করে। আচ্ছা, ওদের আসলে ওই সোশ্যাল স্টিগমা, প্রেশার, এই জিনিসগুলো তো কম, যে কারণে এটা ডিফারেন্ট। আমাদের এখানে আসলে যে সাপোজ কেউ একজন আরবিতে পড়ে, কেউ একজন পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজে পড়ে, বা এরকম শুনলে মানুষ মনে করে যে এটা কোথায়, যেমন আরবি ইসলামিক স্টাডিজে পড়লে মনে হয় ইউনিভার্সিটিতে মনে হয় পড়ে না, মাদ্রাসায় পড়ে, এরকম একটা ধারণা থাকে আসলে। তো সেই জায়গা থেকে আপনি পাবলিক এডে পড়ে ভর্তি হয়েছেন? না, আমি ভর্তি হয়েছি প্রথমে সোশ্যাল ওয়েলফেয়ারে। হ্যাঁ, মানে জাস্ট আমার আগেই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিট শেষ হয়ে যায়। আচ্ছা,
এবং নেক্সট পার্সন হিসেবে আমাকে পরে সোশ্যাল ওয়েলফেয়ারে নিতে হয়েছিল। সোশ্যাল ওয়েলফেয়ারে ছিলাম আমি অ্যারাউন্ড 3 months। তো ওইখানে 3 মাস থাকার পরে আমি আবার ট্রান্সফার করে মাইগ্রেশন বলে যেটা আর কি, মাইগ্রেশন করে আমি আবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসি। তো ওইটাও একটা স্ট্রাগল ছিল, ইন্টারনাল স্ট্রাগল, নিজেকে বোঝানো, পাশাপাশি আমার সোশ্যাল ওয়েলফেয়ারে বেশ ভালো একটা পরিচিতি ছিল। আমি সোশ্যাল ওয়েলফেয়ারে ভালো করতাম ডিপার্টমেন্টে, টিচাররা আমাকে সবাই চিনতেন মোটামুটি। এবং একজন টিচার গোলাম আজম নামে একজন টিচার সোশ্যাল ওয়েলফেয়ারে ছিলেন, উনি আমাকে অফিসে ডেকে বসিয়ে বুঝিয়েছিলেন যে তুমি এখানে থেকে যাও, মোটামুটি তুমি তো 2-3 মাস সময় পার করেছো, অনেক কিছুই বুঝো। সো উনি রিকোয়েস্ট করেছেন, তো কিন্তু ওনার রিকোয়েস্ট আমি পরে রাখতে পারি নাই আর কি। তো পরে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হই। তো পরে 3 মাস শেষ হওয়ার পরে মোটামুটি এটা একটা মানে একটা লার্নিং গ্যাপ ছিল আমার। মানে অনেক জিনিস অলরেডি পড়াশোনা হয়ে গিয়েছে, মানে ক্লাস স্যারেরা হয়তো 5টা 10টা 12টা করে ক্লাস নিয়েছেন। সো ওইটাকে আবার রিকভার করা, মেকআপ করা, সো এটাও একটা ডিফিকাল্ট ছিল, যে কারণে আমি আসলে শুরুর দিকে ভালো রেজাল্ট করতে পারি নাই। এবং হচ্ছে জি শুরুর দিকে ভালো রেজাল্ট করতে পারি, এবং এইটা আসলে আমাকে আরো অনেক ডিমোটিভেট করেছে। আর ওই সময়কার পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের হলে থাকা, পুরো জিনিসটাই তো অনেক বড় ধরনের একটা স্ট্রাগল এবং একটা ট্রমা ছিল। কিন্তু ট্রমা ইন টার্মস অফ দ্যাট যে আমরা ওই সময় বলতে পারতাম না হলে থাকলে যে আমরা মাদ্রাসায় পড়েছি। আমাদের বলতে হতো, আমরা যখন গেস্ট রুমে আমাদেরকে ছাত্রলীগ ডাকতো তখন হচ্ছে আমরা এইটাই বলতাম যে আমরা কলেজে পড়েছি, সুনামগঞ্জ সরকারি কলেজে পড়েছি, এরকম বলতে হতো আর কি। হয়তো পার্সোনালি কারোর সাথে পরিচিত হলে তখন হয়তো কেউ জানতো, মানে একদম ফ্রেন্ড সার্কেলের মধ্যে। কিন্তু নর্মালি হলে যে বলতাম যে কলেজে পড়েছি, কারণ এইটা যদি মাদ্রাসায় পড়েছি। ওই সময়টাতে যেটা হয়েছে যে 2012-13 সালে ওই সময় তো গণজাগরণ মঞ্চ অনেকগুলো বিষয়ে কাজ করছিল, এবং স্বাভাবিকভাবে ধরে নেওয়া হতো মাদ্রাসা স্টুডেন্ট মানেই তারা জামাত শিবির বা এরকম একটা ট্যাগ দিয়ে তাদেরকে আসলে বঞ্চিত করা, নির্যাতন করা খুবই সাধারণ ছিল, জিনিসটা খুবই প্র্যাকটিস ছিল। এবং হচ্ছে আমি 2-1 বার লিখেছি, আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, এটা তো ফেব্রুয়ারির দিকে তো গণজাগরণ মঞ্চ শুরু হলো। ওই টাইমটাতেই আমি যখন থাকতাম গণরুমে, হলে ছিলাম আমি বঙ্গবন্ধু হলে ছিলাম, যেটা মুজিব হল। হ্যাঁ মুজিব হল। তো আমাদের রুমের একজন সিনিয়র বড় ভাই ছিলেন, উনি হয়তো ইসলামিক স্টাডিজে পড়তেন, উনি খুব ভালো ছিলেন, আর আমাদের সবাইকে কেয়ার নিতেন, আমরা সবাই ওনাকে রেসপেক্ট করতাম আমাদের রুমের মধ্যে, সবচেয়ে সিনিয়রদের মধ্যে। তো হঠাৎ করে শুনি যে একদিন ঘুম থেকে উঠে যে ওনাকে ছাত্রলীগ রাতে মেরেছে, পিটিয়ে পুলিশে দিয়েছে, এবং ওনার মুখে গামছা গুজিয়ে দিয়ে ওনাকে আসলে নির্যাতন করেছে। এই জিনিসটা অনেক ট্রমাটাইজিং ছিল, যে মানে এটা তো আমাদের ক্ষেত্রেও হইতে পারে, যে কারোর ক্ষেত্রে হতে পারে, মানে শুধু সন্দেহের বসে। যতটুকু জানতাম যে উনি আসলে কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন না, জাস্ট হচ্ছে উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, তারপর হচ্ছে পড়াশোনা করতেন, সম্পর্ক রাখতেন ভালো, সবার সাথে। এটা ওনার একটা ভেরি পজিটিভ জিনিস ছিল আর কি, কিন্তু এটাই নেগেটিভ হয়েছে। উনি ডিপার্টমেন্টও ভালো ছিলেন, তো আমরা যেটুকু জানতাম। সো সব কিছু মিলিয়ে আর কি, মানে এই জিনিসটা একটা ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্স। তারপরে আবার যখন আমাদেরকে তো রুম ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতো ছাত্রলীগ, এক রুম থেকে আরেক রুমে নিত। তো ওই টাইমে আসলে এই স্ট্রাগলগুলোও দেখা যাচ্ছে অনেক বেশি আমাদেরকে ডিমোটিভেট করছিল। ফার্স্ট ইয়ারে এসে একটা ছাত্রের জন্য গেস্ট রুম, তারপর যে গণরুমে থাকা, এবং নিয়মিত বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেগুলো আসলে মানে কোনো ভ্যালু নাই, এরকম প্রোগ্রামগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখা, রাতে বের করে দেওয়া, আরও কত ধরনের নির্যাতন, আসলে মানসিক এবং শারীরিক নির্যাতন চলতো। তো সে জায়গায় আসলে ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্টের জন্য ভালো রেজাল্ট করা, বা সে যে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে ইউনিভার্সিটিতে আসলে যে একটা বড় কিছু করবে, এই চিন্তাটাই আসলে তার মধ্যে আর কন্টিনিউ করা যায় না। আসলে এটা তো আমার তো রিগ্রেট হতো যে আমার মনে আছে যে একদিন সন্ধ্যায় আমি সূরা দিয়ে
উদ্যানে বসে আমার একজন ফ্রেন্ড ছিল, ও আমাদের সাথে ভর্তি হয়েছিল, আমরা আলিম একসাথে পড়েছি আমার সুনামগঞ্জে। ওদের সাথে বসে আমি রিগ্রেট করছিলাম যে আমার উচিত ছিল আমার সিলেটেই ভর্তি হওয়া আছে, তাহলে আমি ফ্যামিলির কাছে থাকতে পারতাম কাছাকাছি, আবার হচ্ছে ভাইয়ের কাছ থেকেও একটু সাপোর্ট পেতাম ওই টাইমটাতে। মানে আমার রেজাল্ট খারাপ হবে, পড়াশোনা ভালো হচ্ছে না, এদিকে মানে হলের খাওয়া দাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, থাকার সাথে তো অ্যাডজাস্ট করা যাচ্ছে না, ঘুমানো যাচ্ছে না, ছাড়পোকার কামড়, তার পাশাপাশি ছাত্রলীগের নির্যাতন, দেখা যাচ্ছে 10টা-12টা পর্যন্ত রাত এমনিতেই গেস্ট রুমে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে আবার বের করে দিচ্ছে হল থেকে, 2টা, 1টা, 3টা, 4টা পর্যন্ত হচ্ছে হলের বাইরে থাকো। তো এই ধরনের বিভিন্ন কিছুর কারণে আসলে আমি তখন রিগ্রেট করতাম যে আমার উচিত ছিল আমি এতেই চলে যাব, আমার হচ্ছিল সাস্টেই ভর্তি হওয়া, এবং সুযোগ থাকলে আমি তখনও চলে যেতাম, এরকম মনে হতো আর কি। মানে কান্নাও করতাম, জিনিসগুলো এত খারাপ লেভেলের ছিল। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং বিশেষ করে 5ই আগস্টের আগে পর্যন্ত 2024-এর সবাই কিন্তু এই কমন, আপনার এখান থেকে কমন একটা বিষয় পাবে, সেটা হচ্ছে যে এই যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া এবং হল ছেড়ে দেওয়া, ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া, এবং লিটারালি অনেক স্টুডেন্ট হল ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে। তো যারা মানে মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাসের আছে তারা হয়তো ছাড়তে পারে না, যাদের কিছুটা ফ্যামিলির অবস্থা ভালো তারা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি চলে গেছে। তো এই বিষয়গুলো তো কমন, অন্যরা রিলেট করতে পারবে। তো যারা নতুন দেখছে বা আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স নাই, তাদেরকে একটু গেস্ট রুম সম্পর্কে বলবেন কিনা? গেস্ট রুম জিনিসটা কি? শুনতে তো খুব সুন্দর। আজ গেস্ট রুম মানে অতিথি কক্ষ, ওইখানে কি হয় আসলে? আপনার সাথে এখানে অ্যাড করতে পারি যে হ্যাঁ, আমার ক্ষেত্রেও এমনই ছিল, যেহেতু আমরা একদম মানে লোয়ার মিডল ক্লাস অথবা একদম প্রত্যন্ত ফ্যামিলি থেকে আসা, নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসা, তো তাদের জন্য আসলে কোনো উপায় ছিল না। তারপরে আমি আবার 2014 সালে আবার সেকেন্ড ইয়ারে, মোটামুটি অলমোস্ট সেকেন্ড ইয়ার পুরো টাইম আর বাইরে ছিলাম। তখন মেসে থাকাটা মোটামুটি অ্যাফোর্ডেবল আমার জন্য ছিল, যে আমি তখন সোনালী ব্যাংকের স্কলারশিপটা পেয়েছিলাম, তারপর যে প্রাইম ব্যাংক স্কলারশিপটা পেয়েছিলাম। সো ওইগুলা দিয়ে দেখা যাচ্ছে আমার থাকা খাওয়ার খরচটা মোটামুটি হয়ে যাচ্ছিল আর কি। তো আবার হচ্ছে আরেকটাই ওই ঘটনা ঘটছিল ওই সময়, 2013 সালের ডিসেম্বরে, 29শে ডিসেম্বর প্রবাবলি, মার্চ ফর ডেমোক্রেসি নামে একটা মুভমেন্ট হয়েছিল। যাই হোক, আমি মানে খালেদা জিয়ার ডাকেই হয়েছিল, বেগম খালেদা জিয়ার। তো ওইখানে আমি আসলে জয়েন করেছিলাম। জয়েন করার পর আমাকে অ্যারেস্ট করে পুলিশ, অ্যারেস্ট করে রমনা থানায় আমাকে আটক রাখে। পরে আমার এলাকার একজন এসে, আমার আত্মীয়দের মধ্যে একজন এসে, তখন ওনার অ্যাফিলিয়েশন ছিল আওয়ামী লীগের সাথে, তো উনি পুলিশের সাথে কথা বলে আমাকে এসে ছাড়িয়ে নিয়ে যান। আচ্ছা, ওই ঘটনাটা কিভাবে ঘটে আসলে, কোথায়? এইটা খুবই ইন্টারেস্টিং, এবং পাশাপাশি এখন চিন্তা করলে অনেক মোটিভেটিং লাগে, ইন্সপায়ারিং, যে আসলে যেটা হয়েছে ওই দিনের আগের দিন আমি হল থেকে বের হয়ে চলে যাই এক ভাইয়ের বাসায়, এবং হলে আমি ছাত্রলীগকে বলি যে আমার এক ভাই আসবে বিদেশ থেকে, ওনাকে আমার রিসিভ করতে এয়ারপোর্টে যেতে হবে। সেইটা বলে আমি ছাত্রলীগের প্রোগ্রাম ফাঁকি দিয়ে চলে যাই। তারপরে হচ্ছে আমি পরের দিন আমি শুনি যে আমার আরেকজন ফ্রেন্ড চট্টগ্রাম থেকে আসতেছে, আবার আরেকজন আসতেছে সাস থেকে। তো আমিও চিন্তা করি যে আমিও জয়েন করবো। মানে ওই যে খালেদা জিয়া যে মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছিলেন, সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল প্রোগ্রামটা। সোহরাওয়ার্দী উদ্যানে হয় নাই, জিনিসটা হচ্ছে ঢাকায় সবাই গ্যাদার হওয়ার কথা ছিল, পল্টনের দিকে প্রবাবলি। সো শেষ পর্যন্ত সাকসেসফুল হয় নাই আর কি, সবাই ওইভাবে মানে ওই গ্যাদারিংটা হয় নাই, মানে মানুষ বিভিন্নভাবে ডিসপার্সড হয়ে গেছিল। তো পরে যেটা হয়েছে, আমি বের হয়ে রিক্সা করে আজিমপুর থেকে আমি যাচ্ছিলাম, আমি বিজয়নগরের দিকে যাচ্ছিলাম রিক্সা করে। পুলিশ আমাকে আটকিয়েছে এই যে মৎস্য ভবনের এখানে। পুলিশ আমাকে আটকিয়ে তারপর আমার আইডি কার্ড চেক করলো, বলতেছে কোথায়। আমি বললাম আমি আমি এদিকে টিউশন করাই, আমি এদিকে টিউশন করাতে যাচ্ছি। পুলিশকেও তো মিথ্যা বলে, মানে এটা নিজেকে সেভ করার জন্য এরকম আমি বলছিলাম।
তো ওরা আইডি চেক টেক করে, আর আরেকটা ছাত্রলীগ যুবলীগের মানুষ ছিল, ওরা মোস্ট প্রবলি আওয়ামী লীগ আর যুবলীগের মানুষ, ছাত্রলীগ না। ওরা একটা বলতেছিল না ওকে অ্যারেস্ট করেন, আর একটা বলতেছিল আচ্ছা আইডি কার্ডটা আছে, এগুলা মানে স্টুডেন্টই তো মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, ওকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিছে আমাকে। তো ওই রিক্সা করে আমি আবার বিজয়নগরে চলে যাই, মানে বিজয়নগরে। তো বিজয়নগরে চলে যাই, আর ওই যে বিএমপি কার্যালয় একটু এদিকে, হ্যাঁ ওইদিকে। তো ওইদিকে আবার মানুষ ছিল না আসলে, আমি আসলে মানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম যাদের সাথে আমাকে কমিউনিকেট করা, আর সবাই আসলে এরকম ডিসকানেক্টেড ছিল, স্ক্যাটার ছিল, সবাই এরকম করে ঘোরাঘুরি করছিল। যদি কোনো মিছিল ডাক আসে অথবা স্লোগান শুনে তখন সবাই একসাথে হবে, এরকম একটা প্ল্যানই ছিল আর কি। তারপর বিজয়নগরে পানির ট্যাঙ্কির পিছনে আমি 1-2 জন বসাচ্ছিলাম, তো আরেকজন ছিল সে আন্ডার 18, তাকে অ্যারেস্ট করে নাই, আমাকে অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট করে একটা লেগুনাতে করে নিয়ে রমনা থানার দিকে যাচ্ছিল। এবং ওইখানে আবার হচ্ছে ফরচুনেটলি যে এসআই ছিল সে আবার আমার সুনামগঞ্জের। তো সে আবার তারা আসলে কিছু করার ছিল না যে আমাকে ওখানে ছাড়িয়ে নেবে, তো সে সিম্প্যাথেটিক ছিল, কিন্তু আসলে তার কিছু করার ছিল না। পরে হচ্ছে আমি বলি যে আর আপনি যে আমার এলাকার ছাত্রলীগের আরেকটা সহসভাপতি ছিল, বললাম যে তার সাথে আপনি কথা বলেন। তো আমি তো এদিকে আমার পার্সোনাল কাজে আমি আসছিলাম, তো তখনও পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছিলাম যে ওদের থেকে বের হয়ে আমি কীভাবে মুভমেন্টে আমি আবার জয়েন করতে পারি। সো এটা মিথ্যা বলা শুধু মিথ্যা বলার জন্য না, জিনিসটা হচ্ছে যে আমার কৌশলের অংশ হিসেবে ছিল জিনিসটা। তো পরে স্বাভাবিক ছিল এই সময় আসলে, মানে না বলে কোনো উপায় ছিল না, কারণ আমাদের দেখতাম ছাত্রলীগ হল থেকে মানে হলে কোনো প্রোগ্রাম ফাঁকি দিতে হলে আপনাকে আসলে মানে মুভমেন্টে জয়েন করে কত লেভেলের সিকিউরিটি চেক, পাশাপাশি হচ্ছে এই যে আমি বললাম এখন রাস্তায় দেখেন আমি স্তরে স্তরে সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যাচ্ছি, স্তরে স্তরে আমাকে ফাঁকি দিতে হচ্ছে অথবা স্তরে স্তরে আমাকে তাদেরকে মানে বিভ্রান্ত করতে হচ্ছে। সো এই ধরনের আসলে চ্যালেঞ্জের মধ্যে আমরা কিন্তু তখন মুভমেন্টগুলোতে জয়েন করেছি আমি। এটা আমি বলবো যে দেশের প্রয়োজনে বলেন, লার্জলি ডেমোক্রেসির প্রয়োজনে বলেন, আমার একটা পার্টিসিপেশন তখন ছিল। তো পরে আমাকে ওইখান থেকে অ্যারেস্ট করতে নিয়ে যায় বা রাখে। তো পরে আরও 2 জন মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে এখনও পর্যন্ত আমার পরিচয় আছে। তো পরে আমরা মোটামুটি গান টান গেয়ে মানে মোটামুটি আমরা ওই মোটিভেটেডই ছিলাম আর কি, পুরো রাত জুড়ে দিন জুড়ে, এক রাত একদিন আমরা ছিলাম আর কি। পরের দিন দ্বিতীয় দিন রমনা থানাতে, এবং আমাদেরকে এমন একটা পরিবেশে ছিল যে গিঞ্জি পরিবেশ, ছোট্ট একটা জায়গা, এখানের মধ্যে টয়লেট, এখানে সব কিছু, টয়লেটের কোনো প্রোটেকশন নাই, সিকিউরিটি নাই। ওইখানে আবার ওই রুমটাতে আবার সিসি ক্যামেরা, তো মানে কত অনেক অনেক বাজে একটা সিচুয়েশন ছিল। ইন টার্মস অফ প্রাইভেসি এগুলো কিছুই ছিল না, তো খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল। পরের দিন আমার আত্মীয়রা, আমার বাড়ির লোকজনও জানতে পারে যে আমি অ্যারেস্টেড হয়েছি, তো তারা তো ট্রাই করছিল। পাশাপাশি আমার আত্মীয়দের মধ্যে আমার প্রতিবেশী একজন, উনি মারা গিয়েছেন অনেক আগে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি আমাকে অনেক কেয়ার করতেন। তো উনি ট্রাই করছেন কে আছে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল, যাকে কাজে লাগিয়ে উনি আমাকে আসলে মুক্ত করতে পারবেন। তো তখন তো আসলে তো উনি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, উনি চেষ্টা করছেন এরকম কেউ আছে পরিচিত, হ্যাঁ এই চ্যানেল থেকে। আমার দূর সম্পর্কের একজন আত্মীয়, তাকে উনি পাইলেন, তারপর তাকে রিচ আউট করলেন, তো তাকে উনি ম্যানেজ করে উনি ঢাকায় পাঠাইলেন। তারপর সে রমনা থানায় গেল, তো ওসির সাথে কথা বলে তারপর আমাকে বের করে নিয়ে আসলো। তো এটা এমন কোনো কিছু ছিল না যে আমি মুসলেকা দিয়ে এটি আসছি, জিনিসটা হচ্ছে উনি ওনার ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে আমাকে ওসির সাথে কথা বলে আমাকে বের করে নিয়ে আসছে, এটুকুই ছিল আর কি জাস্ট। তো পরে তো আমি তো আমার মতো কাজ করেছি সবসময়। পরে আমি যখন ক্যাম্পাসেও যখন ছিলাম, যেমন গেস্ট রুমের কথা এখন যদি আসে, গেস্ট রুম কালচারটা তো আসলে
এটা আমরা কখনো চিন্তাও করতে পারতাম না যে গেস্ট রুম নামে এরকম জিনিসটা আছে। গেস্ট রুম মনে হতো যে এটা তো গেস্ট রুম, মানে এটাকে পজিটিভ কিছু, পজিটিভ ভাই মনে হচ্ছে যে গেস্ট হিসেবে কেউ আসবে, বসবে, চাটা খাবে, নাস্তা করবে, এরকম কিছু, এখানে রিল্যাক্স করবে। কিন্তু গেস্ট রুম যে একটা টর্চার সেল, এটা আসলে আমরা মোটামুটি 2-3 দিন পরেই বুঝতে পারি হলে আসার পরে, হলে ঢোকার পরে। হলে ঢোকার কাহিনীটাও তো এরকম ছিল, আমরা যখন হলের কাগজপত্র জমা দিচ্ছি হল অফিসে, তখন ছাত্রলীগের কর্মীরা হল অফিসের সামনে বসা থাকতো, এই তোমার নাম কি, ফোন নাম্বার দিয়ে যাও, কোথায় পড়ো, আমরা তোমাকে হলে উঠাবো। সো এরকম করে আসলে প্রতিযোগিতা চলছে কে কার গ্রুপে উঠাইতে পারে, সভাপতি গ্রুপ, সেক্রেটারি গ্রুপ। আমাকে সেক্রেটারি গ্রুপে উঠাই, আমি পরে সেক্রেটারি গ্রুপে যোগাযোগ করে আমি সেক্রেটারি গ্রুপে উঠি। গেস্ট রুমগুলোতে যেতাম, গেস্ট রুমগুলোতে আবার হচ্ছে আমাকে গান টান গাওয়াইতো। সো এইটা নিয়ে গেস্ট রুমে যেটা ছিল যে ওরা তো ইন জেনারেল সবাইকে তো ফার্স্ট ইয়ার সবাইকে তো দাঁড়িয়ে থাকতে হতো পুরোটার সময়, 2 ঘন্টা 3 ঘন্টা। তো পলিটিক্যাল যেগুলো আছে লিডার, নেতা পাতি নেতা, ওরা আসতো আমাদেরকে ঝাড়ি ঝুড়ি দিত, কেউ যদি তাদেরকে সালাম দেয় না ওই দিন, অথবা ওই দিনকে প্রোগ্রাম মিস করেছে, এগুলো রিপোর্টিং হতো। আর হচ্ছে জাস্ট সিম্পল জিনিস ধরে আছে, খুব বাজে ধরনের কথায় র্যাগিং করা, বাজেভাবে টর্চার করা, এই ধরনের জিনিসগুলো হতো। দেখা যাচ্ছে প্রতিদিনই কাউকে না কাউকে হল থেকে বের করে দিচ্ছে যে এই তুই হলের বাইরে থাকবি, তুই আজকে থাকতে পারবি না, তুই কেন প্রোগ্রামে যাস নাই। তো সময় অসময়ে যে কোনো সময় দেখা যাচ্ছে আপনি লাইব্রেরিতে পড়ছেন, লাইব্রেরি থেকে ধরে নিয়ে আসতেছে গেস্ট রুমের জন্য, অসুস্থতার কথা বলছেন, এগুলো এক্সকিউজেস কোনো কিছু ওরা আসলে কনসিডার করছে না। আপনি অন্য কোনো দেখা যাচ্ছে রাতের দিকে ডিবেটের সেশনগুলো হতো, সো এগুলোতে জয়েন করতে চাইবেন, এগুলোতে জয়েন করতে দিত না। আর ফার্স্ট ইয়ারে কোনো কিছুই আসলে আপনার নিয়ন্ত্রণে নেই। ইভেন অনেক হলে এরকম ছিল যে রিডিং রুমে যাওয়া নিষেধ ফার্স্ট ইয়ারের জন্য। A to Z বলবো যে ফার্স্ট ইয়ার A to Z মোটামুটি সব কিছু কন্ট্রোল ওদের কাছেই থাকতো, যেন মানে আপনি তাদের কাছে দাস হিসেবে আসছেন, আমরা যেন দাস হিসেবে আসছি ক্যাম্পাসে, এবং ওরা ইচ্ছা মতো আমাদেরকে খাটাবে, ইচ্ছা মতো ইউজ করবে, এই জিনিসটা ছিল আর কি। তো এইটা মানে আমাদের জন্য আসলে মেনে নেওয়া অনেক কঠিন ব্যাপার ছিল, যে আমরা ভালো রেজাল্ট করেছি দাখিল আলিমে অ্যাডমিশন টেস্টে, এবং খুবই একটা অ্যাম্বিশন নিয়ে, বড় ধরনের একটা স্বপ্ন নিয়ে আমরা ক্যাম্পাসে করেছি। তখনই আসলে আমাদের উপরে এই ধরনের টর্চারগুলো, আমাদের সব ধরনের স্বপ্ন আশা এগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। তো আমি এখন জাস্ট চিন্তা করি, যদি গেস্ট রুম না থাকতো, আমার যে পটেনশিয়াল ছিল, আমি হয়তো ক্যাম্পাসে আরও ভালো পড়াশোনা করতে পারতাম। আমি পড়াশোনাটাকে তখন আর এনজয় করি নাই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, জাস্ট এই ধরনের সিচুয়েশনগুলোর কারণে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার জাস্ট ছাত্রলীগের এই ধরনের টর্চারের মধ্যেই চলে গেছে। বাকি যে সময়টুকু পেয়েছি কাজে লাগানোর চেষ্টা করেছি, যে কারণে যতটুকু পজিটিভ এই পর্যন্ত ভালো করতে পেরেছি, এরকম ছিল আর কি। তো এটা তো আসলে খুবই মানে আপনার এই স্টোরিটা তো সবার স্টোরি, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এতদিন পড়েছে সবার স্টোরি এটা। যেমন একটা ছাত্র সে অনেক বড় আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং চান্স পেয়েছে, এটা কিন্তু সবাই যখন তাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, সে ইউনিভার্সিটি আসলো, সে হলে উঠবে, তার চিন্তা হচ্ছে আমি যাব হলে, আমার জন্য একটা রুম রেডি আছে, আমি রুমে গিয়ে উঠবো। কিন্তু আপনাকে দেখা যাচ্ছে নিয়ে মানে পলিটিক্যাল কয়েকটা গ্রুপের কারাগারি থেকে আপনাকে একজন নিয়ে কি করলো, সে এমন একটা রুমে নিয়ে প্রথমে উঠাইলো, দেখা গেলো যে সব মানে ফ্লোরিংয়ে সবাই শুয়ে আছে, 20 জন 25 জন 30 জন একটা রুমের মধ্যে, মানে কোনো ডিসিপ্লিন না। এটা দেখার পরে তো মানুষের আসলে কি বলে না যে বিশ্বাস উঠে যায় আসলে, মানে এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মোটিভেশন থাকে না। আবার হচ্ছে ওই টাইমটা তো মোটামুটি যারা ইন্টারমিডিয়েট শেষ করে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তো ইমোশনালি অনেক ফ্রাজাইল থাকে। তো ওই সিচুয়েশনে আসলে মানুষ আর তখন সঠিকভাবে ডিসাইড করতে পারে না কি করবে, মানে ওয়াইজলি চিন্তা করতে পারে না কোনো কিছুর ব্যাপারে। তো এই জিনিসটা হয় আর কি। এবং যেটা আমি বলবো যে অ্যারাউন্ড 90% স্টুডেন্ট কিন্তু তাদের আর যে স্বপ্ন নিয়ে আসতো এটা নিয়ে আসলে তারা আগাতে পারতো না, ফার্স্ট ইয়ারে এটা একদম ধূলিসাৎ হয়ে যেত। এই জিনিসটা হয়েছে লাস্ট 16 ইয়ার্স। তার আগে যখন যে সময়টা থেকে গেস্ট হোম সিস্টেম ছিল আর কি, প্রোগ্রাম গেস্ট হোম এগুলো। যাক, আমরা তাহলে আপনি হল থেকে আস্তে ফার্স্ট ইয়ার যাওয়ার পরে তো মোটামুটি একটা মানে ইউজ টু হয়ে যাওয়ার একটা অবস্থা ক্যাম্পাসে, যদিও সব কিছু নিয়েই তো আসলে চলতে হয়েছে।
তো তারপরের সময়গুলো আপনার কিভাবে কাটে? বিশেষ করে আমি যতটুকু জানি যে বিওয়াইএলসি, তারপর হচ্ছে পিডিএফ, এগুলোর সাথে জড়িত ছিলেন, ডিপিটির সাথে ছিলেন। আমি বলবো যে আমার অলওয়েজ, যেহেতু আমি বলেছিলাম যে আমি ইন্টারমিডিয়েটে আলিমে থাকতে আমি আমার মাদ্রাসার ভিপি ছিলাম, সো মানে একটা লিডারশিপ অথবা কাজ করা সোসাইটির জন্য, মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য, এটা সবসময় আমার মধ্যে ছিল আর কি, ওই ইন্সপিরেশনটা। ওই মোটিভেশনটা থাকার ফলে যেটা হয়েছে, আমি সেকেন্ড ইয়ারে থেকেই রোভার স্কাউটে জয়েন করি। তারপর ক্যাম্পাসে ডিফারেন্ট কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হলে সেগুলোতে আমি পার্টিসিপেট করতাম। এবং সেকেন্ড ইয়ারের শেষ দিকে আমি তখন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পিডিএফ যে, ওইখানে জয়েন করি। ওখানে জয়েন করেছি, আমি বলেছিলাম আমার আলিমে থাকতে একটা আমরা একটা ইন্সপায়ারিং ফিগার ছিল আব্দুল খালিক ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন। সো উনি ওইখানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো উনি অলমোস্ট শেষের দিকে ওনার তো ক্যাম্পাস লাইফ প্রবলি শেষের দিকে অথবা শেষ করেছেন। তো উনি বললেন যে একদিন আসো কলাভবনের সামনে। তখন আসলাম, দেখলাম আরও অন্য লোকজনের সাথে পরিচয় হলো, পিডিএফের ফাউন্ডার কিরণ ভাইয়ের সাথে পরিচয় হলো। তো ওই দিন থেকে পিডিএফে কাজ শুরু করা, এবং ওই দিনই আমাকে পিডিএফের জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়। এবং আমার মনে আছে যে ওই দিনের পর থেকেই দেখা যায় পিডিএফ আগেও ক্যাম্পাসে কাজ করেছে, বাট আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। তারপরে প্রেসিডেন্ট হওয়া এবং ক্যাম্পাস ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ফ্রেন্ডলি ক্যাম্পাস করার জন্য যে মেজর ক্যাম্পেইন এবং অ্যাক্টিভিটিসগুলো, এগুলো আমরাই লিড দিয়েছি। চিনবেন না, সেটা হচ্ছে যে এটা পিডিএফটা মূলত কাজ করে হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিয়ে, ইনক্লুশন নিয়ে। তো তখন পিডিএফ একটা লিডিং অর্গানাইজেশন হয়ে যায়, ক্লাব হয়ে যায় ক্যাম্পাসের মধ্যে। তো ওইটা নিয়ে আমি মোটামুটি 2017 সাল পর্যন্ত, 16 সাল পর্যন্ত, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দায়িত্ব পালন করেছি 2016 সাল পর্যন্ত। 2017 সাল থেকে আমি আবার মাস্টার্সে যে সময়টা, ওই টাইমে আমি আবার সারা বাংলাদেশে যে ইয়ত নেটওয়ার্ক ছিল পিডিএফের, ওই ইয়ত নেটওয়ার্কটাকে আমি কোঅর্ডিনেট করতাম। এবং অন্য যে ক্যাম্পাসগুলোতে ব্রাঞ্চেস ছিল এবং আছে, ওগুলো কোঅর্ডিনেট করতাম। তো 2017 সাল পর্যন্ত পিডিএফের সাথে অ্যাক্টিভলি 18 সাল পর্যন্ত ছিলাম আর কি। 17 সালে পরে শেষ দিকে সুনামগঞ্জে 17 সালে বন্যা হয়, একটা একদম ফ্ল্যাশ ফ্ল্যাট, আর অনেক আর্লি বন্যাটা হয় আর কি। যে বন্যাটার কারণে ওই বছর মানুষ আর বড় ফসল তুলতে পারে না একদমই। এবং এটা যেহেতু মানুষের একমাত্র জীবন জীবিকার মাধ্যম, সেটা আসলে বড় ধরনের হুমকির মুখে পড়ে। এবং ওই টাইমেই সারা দেশ থেকে সব মানুষই সুনামগঞ্জের জন্য কাজ করছিল, এবং অন্য এনজিও বলেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বলেন, ওরা কাজ করছিল। তো আমরা তখন ডিসাইড করি যে এডুকেশন নিয়ে কাজ করবো, যেহেতু ওই অঞ্চলটা এখনও পর্যন্ত পিছিয়ে পড়া। তখন একটা প্রজেক্ট নেই, ওই প্রজেক্টের সূত্র ধরেই আসলে আমরা রিমোট স্কুলিং একটা প্রজেক্ট নেই, ওই প্রজেক্টের সূত্র ধরেই আসলে বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভের যাত্রা শুরু। এপ্রিলের দিকে আমরা তো এটাকে পরে সংগঠনে রূপান্তর করি। আমার একজন ফ্রেন্ড ছিল জাহিদ, সেও এখন ইউকেতে আছে, তাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তো আমরা একসাথে মিলে, এবং আরও অনেক মানুষই ছিলেন, তখন বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করি। এবং ইউথ ইনিশিয়েটিভে অনেক মানুষই যুক্ত ছিল, সাদিকও অনেকদিন ছিল, আমার সাথে কাজ করেছে। তো ওকেও আমি অনেকদিন কাছ থেকে দেখার এবং মেন্টরিং করার সুযোগ পেয়েছিলাম। তো ওইভাবে করে আমার যেটা হয়েছে যে ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাকশন, ওই যে ট্রমা বা স্ট্রেস, এটার থেকে একটা হিলিং, একটা হিলিং এর একটা মাধ্যম হিসেবে আমি বলবো যে আমার সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো ছিল। তখন আপনার ফোকাসটা চেঞ্জ ওই বিষয়গুলোর মাথায়। হ্যাঁ, আমি আবার দেখা যাচ্ছে ভালো পড়াশোনাতেও ফোকাস করতে পারি না শুরুর দিকে। সো এগুলাও অনেক
ফ্রাস্ট্রেটিং ছিল আমার জন্য। তো ওইটা থেকে আসলে ডাইভার্ট করার জন্য নিজেকে, পাশাপাশি হচ্ছে যেহেতু নিজে পছন্দও করতাম যে এই ধরনের কাজগুলো, তখন হচ্ছে ওই কাজগুলোতে আমি ইনভলভ হই। সারা ক্যাম্পাসে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথেই কাজ করা হয়েছে। বিসি অফিস বলেন, ডিপার্টমেন্টস বলেন, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্টস, তো সবার সাথেই অনেক কাজ করেছি। তো এইভাবে করে আসলে আমার সোশ্যাল ওয়ার্ক, পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোতে ইনভলভমেন্ট, এবং এটা আমার জন্য অনেক বলবো যে একটা জিনিস লার্নিংয়ের একটা জায়গাও ছিল। দেখা যাচ্ছে কিছু জিনিস পড়ছি আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের থিওরিতে, তো সেগুলো আসলে দেখা যাচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। তো কিছু জিনিস আমাদের ইউনিভার্সিটিতে তো পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, লার্নিং বেশি হয়। তো প্র্যাকটিক্যাল কিছু জিনিস আসলে এই ধরনের লিডারশিপ রোল প্লে করার মাধ্যমেও শেখা হয়েছে। তো আমি বলবো যে আমার ইউনিভার্সিটির ক্লাসরুমে পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলোও আমার জন্য সমানভাবে আমার লার্নিংয়ে ভূমিকা রেখেছে। স্বাভাবিকভাবে আপনি যখন উচ্চশিক্ষায় বাইরে গিয়েছেন, তো এই কোকারিকুলার অ্যাক্টিভিটিস কি আসলে মানে শো করার সুযোগ হয়েছে কিনা, বা এই কারণে আপনি প্রিভিলেজ পেয়েছেন কিনা? এইটা আমি বলবো যে প্রিভিলেজের জিনিস না, এটা হচ্ছে যে একজন মানুষের একটা জার্নি, যে একটা প্রফেশনাল জার্নি, অথবা যে এরিয়াতে সে পড়াশোনা করতে চায়, কাজ করতে চায় ইন ফিউচার, এইটাকে যেহেতু ইনক্লুড করতে হয়, লিখতে হয়, সেই সুবাদে এই জিনিসগুলো এসেছে। হ্যাঁ, ডেফিনেটলি এসেছে। তো এইটা আমি বলবো যে এটা একজন মানুষের স্বাভাবিক যে ট্র্যাজেক্টরি, সে যে জার্নির মাধ্যমে এই পর্যন্ত এসেছে, মানে সেই জিনিসটাকে আসলে মোটিভেশন লেটার বলেন অথবা স্টেটমেন্ট অফ পারপাস স্টাডির ক্ষেত্রে এগুলোতে আসলে মেনশন করতে হয়। তো আমার ক্ষেত্রে এগুলোই হয়েছিল আর কি। যে কাজগুলো আমি করেছি, দেখা যাচ্ছে আসলে সব কিছু হচ্ছে প্রেজেন্ট অথবা বলার মতো, সব কিছু ওই পার্সপেক্টিভে সবসময় সব কিছু বলার মতো ছিল না। যেগুলো রিলেভেন্ট ছিল ওই প্রোগ্রামের জন্য, ওই স্কলারশিপের জন্য, সেগুলোই আমি হয়তো লিখেছি। হ্যাঁ, ডেফিনেটলি এগুলা হেল্পফুল ছিল। মানে এই কাজগুলো না করলে তো আমি হয়তো লিখতে পারতাম না, অথবা যে কনভিন্সিং হতো না লেখাটা, এভিডেন্স বেসড হতো না। তো আমি হয়তো একটা জিনিস ক্লেম করছি বাট ওটার এভিডেন্স নাই। বাট আমার দুইটাই ছিল আর কি। আমি ক্লেম যা করেছি এটা এভিডেন্স ছিল, প্রুফ ছিল। সো ওটার তো ডিফারেন্ট লেভেল অফ ভেরিফিকেশনসও ছিল। অ্যাপ্লিকেশনে মেনশন করছি, সিবিতে, তারপর ইন্টারভিউতে, তারপর হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া, আদার প্রোফাইলস যখন শেয়ার করতে হয়েছে কোনো কিছু, ওর প্রফেশনাল প্রোফাইল, সো ওইগুলোতেও রিফ্লেক্টেড হয়েছে। তো সব কিছুর কম্বিনেশন আর কি। শেষ পর্যন্ত আপনার অনার্স এবং মাস্টার্সের রেজাল্টটা কেমন ছিল আসলে? রেজাল্টটা আমি বলবো যে আমি বললাম না, সোশ্যাল ওয়েলফেয়ারে থাকতে আমার একটা পটেনশিয়াল ছিল ওইখানে ভালো করে প্রথম দিকে থাকার, যেটা আসলে পরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে হোঁচট খায়। এই কারণে আমি আসলে অনেক খারাপ রেজাল্ট করি ফার্স্ট সেমিস্টারে, এবং সেটা রিকভার করতে করতে ফ্র্যাঙ্কলি যদি বলি শেষ পর্যন্ত যে 3.47 যে শেষ হয় আর কি অনার্সে। মাস্টার্সেও আমি ওরকম ফোকাস ছিলাম না। মাস্টার্সে আমার আব্বা মারা যান মাস্টার্স সেকেন্ড সেমিস্টারের দিকে। আর হচ্ছে আরও জিনিস ফ্যাক্টর ছিল যে আমি ফোকাস ছিলাম এই কারণে, আমার ইচ্ছে ছিল যে অনার্সের পরপর ইমিডিয়েটলি মাস্টার্স বাইরে করা, বাইরে দেশে চলে যাওয়ার। সো ওইটার কারণে আমার আসলে ওইরকম ফোকাস ছিলাম না। সো 3.44 নিয়ে আমি জাস্ট শেষ করেছি আর কি মাস্টার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আচ্ছা, আপনার ঢাকা ইউনিভার্সিটির জার্নিটা যদি আমরা মনে করি মাস্টার্সের মধ্যেই শেষ, তো এর আগেই তো আপনি মাস্টার শেষ করার আগেই তো বাইরে যাওয়ার জন্য একটা চিন্তা করছিলেন, এবং শেষ পর্যন্ত আপনি অক্সফোর্ড পর্যন্ত গিয়েছেন। তো এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা কখন শুরু হয় বা কিভাবে শুরু হয়, অথবা আপনার কি মানে দেশের সবাই তো চিন্তা করে অনার্স শেষ হওয়ার আগেই যে আমি সরকারি চাকরিতে যাব, সরকারি চাকরি করব, তো আপনি বাইরে যাওয়ার চিন্তাটা কেন আসলো বা এটা কিভাবে শুরু হলো আসলে? আচ্ছা, এইটা হচ্ছে কিছু ফ্যাক্টর ছিল। বিশেষ করে যেহেতু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমাদের ভেরিফিকেশনটা কিন্তু আমরা যদি সরকারি চাকরিতে জয়েন করতে চাই এটা ডিফারেন্ট ছিল। এবং আমার মনে আছে থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে
আমি পিডিএফ এর কাজে আমি ত্রাণ বিতরণে আমি জামালপুর যাই। আচ্ছা। জামালপুর থাকা অবস্থায় আমাকে সুনামগঞ্জের এনএসআই অফিস থেকে আমাকে কল দিয়ে আমাকে আমার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানার চেষ্টা করে। এবং আমাকে মানে ওরা ওইটা মিন করার চেষ্টা করে আমি মানে জামাত শিবির পলিটিক্যাল উইং তাদের সাথে কিভাবে কতটুকু জড়িত এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে ওদের কাছে ওই ইনফরমেশনগুলো যাওয়ার কথা না। কারণ আমি মোটামুটি তো আমাকে মানুষ চিনে জানে আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস করি, এবং আমি যে কাজে ছিলাম ওইটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের পার্ট হিসেবে আমি এখন এখানে ছিলাম। তো এটা ওরা করে কেন, যে আমি ইসলামী ব্যাংক স্কলারশিপ পেয়েছিলাম। তো এটাতে আমার মেরিট অথবা আমার সব কিছু সিচুয়েশন সব কিছু কনসিডার করে আমাকে দিয়েছিল। তো ওইটা যে দিয়েছিল ইসলামী ব্যাংক স্কলারশিপ সেই 2013 সালে, সো এইটাকে ওরা মনে করেছিল আমি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড কারোর সাথে, এবং এইটাকে এইভাবে করে ওরা আমাকে অলরেডি মার্ক করেছে। এবং এই জিনিসগুলো সিমিলার জিনিসগুলো মানে কিন্তু এগুলাই শেয়ার হয় তাদের ইন্টারনাল, যখন কোনো ভেরিফিকেশন হয় এগুলো ইন্টারনাল সার্কেলে এগুলাই শেয়ার করে, ফাইলের মধ্যে থাকে, এগুলো হয়। তো তখন আমার একটা মনে হলো যে এই ধরনের জিনিসগুলো যাতে এই লেভেল থেকে এখনো শুরু হচ্ছে, এখনো তো আমি জব অ্যাপ্লিকেশন করিই নেই, তো এগুলো তো আরও সামনে হবে। তা আসলে আবার হচ্ছে বিসিএসএ আমি যদি ট্রাই করি, এটা আসলে অনেক লেংদি একটা প্রসেস, টাইম কনজিউমিং। এই জিনিসটা আসলে আমার জায়গা থেকে আমি মনে করি এটা আসলে ইফেক্টিভ কিছু না, এবং আমার ওয়েস্ট অফ টাইম হবে। মানে আমার যে যতটুকু যে পটেনশিয়ালস আছে আমি চাই এই স্ট্রাইকে থেকে আমি ওইটুকু কাজে লাগাই। তো সেই চিন্তা থেকে আমি চিন্তা করি থার্ড ইয়ারের পরই যে না, আমি হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নেই। তখন আমি জিআরই কোর্স করতে থাকি নীলক্ষেতে একটা কোচিং সেন্টারে। তো জিআরই দেওয়ার প্ল্যান ছিল তো শুরুতে, পরে দেখলাম না জিআরই দিয়ে ইউএসএ যাওয়া ওই টাইমে দেখা যাচ্ছে অ্যাফোর্ড করার পাশাপাশি আমার জন্য রিয়েলিস্টিক না প্ল্যানটা। সো ওইটা আমি পজ করে যেটা করি, আমি মাস্টার শেষ করার পরেই আই থিঙ্ক মার্চ মাসের দিকে আমি টিচ ফর বাংলাদেশে আমি অ্যাপ্লাই করি। তো টিচ ফর বাংলাদেশের ফেলোশিপটা আমার কাছে অনেক লুক্রেটিভ ছিল, যেহেতু আমি এডুকেশন নিয়ে কাজ করতাম এবং হচ্ছে আমার কাজ করার ইচ্ছা, এবং আমার কাছে মনে হয় এই ধরনের একটা এক্সপিরিয়েন্স থাকলে হয়তো ভালো স্কলারশিপ আমি পারসু করতে পারবো। তখন আমি ওইটার জন্য ট্রাই করি ভালোভাবে। টিচ ফর বাংলাদেশের স্কলারশিপ আমার হয়, স্কলারশিপ না ফেলোশিপ হয়। তো ফেলোশিপটা হয়েছিল এপ্রিলে এবং আমার শুরু করতে হয়েছে নভেম্বরে। এরকমই হয়, 3টা ব্যাচে ওনারা রিক্রুট করে, তারপর সবাইকে একসাথে করে ওনারা ইনঅগোরেট করে প্রতিটা ব্যাচ নভেম্বরে উইন্টার একাডেমি দিয়ে। তো ডিফারেন্ট আউট অফ সিলেকশনের পরে যখন ফাইনাল সিলেক্টেড হয় তখন ডিসাইড করি না যে আমি ফেলোশিপ করব, আর হচ্ছে ইন দ্য মিন টাইম আমি রামরো রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ ইউনিট নামে একটা প্রতিষ্ঠান আছে, যে ওইখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। তো ওইখানে আবরার স্যার সাথে তখন থেকেই পরিচয় আর কি। তার আগ থেকেই পরিচয় যে পিডিএফে কাজ করার মাধ্যমে ওনাকে একটা পিডিএফের একটা ইভেন্টে ওনাকে গেস্ট হিসেবে ইনভাইট করেছিলাম। সো ওনার সাথে তখনই পরিচয়। ডিপার্টমেন্টে 1-2বার দেখা হয়েছে। আইআর ডিপার্টমেন্টে অনেক আসা যাওয়া করতাম আমার কাজের সুবাদে, এবং ওই ডিপার্টমেন্টের একজন মডারেটর ছিলেন আমাদের বিওয়াই আর কি। হচ্ছে পরে আমি যখন সরাসরি ওনাদের প্রতিষ্ঠানে কাজ করি তখন তো সরাসরি দেখা সাক্ষাৎ হয়েছে। তো যাই হোক, ওইখানে আমি 3 মাস ছিলাম আর কি। 3 মাস থাকার পরে আর 1-2 মাস গ্যাপ ছিল, তখন আমি আবার পিডিএফে সময় দিই, বিওয়াইতে সময় দিই। পরে আমি জয়েন করি টিচ ফর বাংলাদেশে। টিচ ফর বাংলাদেশের ফেলোশিপে একটা সুবিধা ছিল যে আমি একই সাথে ফুললি ফান্ডেড মাস্টার্স করতে পেরেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট যেটা আছে, ওইখানে এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্টে মাস্টার্স করেছি। সো ওইটা খুবই একটা পাওয়ারফুল এক্সপিরিয়েন্স ছিল, যে ওই জায়গা থেকে যে আমরা ক্লাসে থিওরিসগুলো পড়তাম, স্কুলে সেগুলো ইমপ্লিমেন্ট করতাম, এটা আমাদেরকে লার্নিংটাকে অনেক বেশি এক্সপিরিয়েন্সিয়াল করেছিল আর কি, শুধুমাত্র থিওরিটিক্যাল না। তো
তারপরে ব্র্যাক ইউনিভার্সিটির মাস্টার্স করে ব্র্যাক ইউনিভার্সিটিতে যেহেতু পরে 1 বছর 3 মাস ছিলাম, এই জিনিসটা ওই সবগুলো এক্সপিরিয়েন্সই আমাকে আসলে একটা সলিড একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কীভাবে কাজ করা যায়। এটা প্রাইমারি থেকে টারশিয়ারি লেভেল সব জায়গাটাতে আমি যেহেতু স্টুডেন্টদের সাথে ইনভলভ ছিলাম, প্রাইমারি স্কুলেও পড়িয়েছি, আর ওইখানে পড়াই নেই, বাট হচ্ছে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের জন্য হচ্ছে লিডারশিপ প্রজেক্টস ডেভেলপ করা, ইমপ্লিমেন্ট করা, স্টুডেন্টদের সাথে কাজ করা, এই জিনিসগুলো হয়েছে। তো ওই একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং থেকেই আসলে আমার ওই শিফটটা হয় যে আমি এডুকেশন নিয়েই কাজ করব। তারপরে 2022 সালে যখন আমার ব্র্যাক ইউনিভার্সিটির কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, এবং আমার আগ থেকেই প্ল্যান ছিল যেহেতু আমি বাইরে চলে যাব, তো আমি আসলে ইউএসএ ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লাই করছিলাম। ইউএসএ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আমি নর্থ ডেকোটা ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি অফার পেয়েছিলাম, এবং ওইভাবে প্রিপেয়ার হচ্ছিলাম যে আমি ইউনিভার্সিটিতে ওইখানে ইউএসএতে চলে যাব আর কি 22 সালে। ওর মাঝখানে আমার বিয়ে হয় মার্চ মাসে। তারপরে জানতে পারি আমার ওয়াইফ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে। তখন হচ্ছে আমি ডিসাইড করি আমার পিএইচডি আমি পরে করি, তার আগে মাস্টার্সটা আগে করে আসুক, আমি হয়তো পরের বছর আমি ইউএসএতে আবার ট্রাই করব। সো এইরকম করে আমার ইউকেতে চলে যাওয়া, এবং আমি চিন্তা করিনি কখনো যে আমি ইউকেতে পড়াশোনা করতে যাব। তখন পর্যন্ত আমার চিন্তা হচ্ছে আমি ইউএসএতে চলে যাব, জাস্ট ওর 1 বছরের যেহেতু মাস্টার্স এটা শেষ হলে আমরা আবার ইউএসএর দিকে চলে যাব। এবং আমি ট্রাই করছিলাম যে আমার অ্যাডমিশনটা ডেফার করা, যে নেক্সট ইয়ার, এবং একটা অ্যাডমিশন আমি ডেফার করেছিলাম, মাস্টার্স অ্যাডমিশন ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো ইউএসসিতে আমার অ্যাডমিশন ডেফার করা ছিল। আচ্ছা। তো আমার তখনও যদি আমি ইউকেতে পড়াশোনা করার ডিসাইড না করতাম তখন হয়তো আবার ইউএসএর দিকে চলে যেতাম। তা যেটা হয়েছিল খুবই ফরচুনেটলি এবং লাকিলি আমি বলবো যে আমি শিবানী স্কলারশিপ এর ব্যাপারে তখন চিন্তা করি যে আমি শিবানী স্কলারশিপে অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করেছি, ইউনিভার্সিটিগুলোতেও অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি আসলে তখনও পর্যন্ত আমি আসলে কনফার্ম ছিলাম না যে আসলে বিদেশে থেকে অ্যাপ্লাই করে ওইখানে ইন্টারভিউটা নেবে কিনা, আবার বাংলাদেশে আমার আসতে হয় কিনা। কিন্তু ফরচুনেটলি আমি কমিউনিকেট করেছি সবগুলা ব্যাপারে, তারা অনেক বেশি ফ্লেক্সিবল ছিল, হেল্পফুল ছিল। আমি ইউকেতে থেকে ইন্টারভিউ দিতে পেরেছি, ভিসা অ্যাপ্লিকেশন ওইখান থেকে করতে পেরেছি, এবং ফাইনালি আমি আমার ডিজায়ার যে প্রোগ্রাম ছিল ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন ইউসিএল এর। এটা হচ্ছে গ্লোবালি টপ 1 ইনস্টিটিউশন ফর এডুকেশন অ্যান্ড স্টাডিজ। তো আমি অক্সফোর্ড কেমব্রিজেও অ্যাপ্লাই করেছিলাম, আমার অ্যাডমিশন হয়েছিল কেমব্রিজে আর ইউসিএলে। পরে আমি ফাইনালি ডিসাইড করি ইউসিএলেই পড়বো, যেহেতু ওটা এডুকেশনের জন্য বেস্ট। ওইখানে আমি পরে ডিসাইড করি যে ভর্তি হব। সো এই জিনিসটা আসলে অনেক স্ট্রাগল, স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে যেতে হয়েছে। ইউকেতে যাওয়ার পর তো আমার জিরো থেকে শুরু করতে হয়েছে। রেস্টুরেন্টে জব করতাম শুরুর দিকে, কারণ আমার ওয়াইফের তো ফুললি ফান্ডেড স্কলারশিপ ছিল না, পার্শিয়ালি ওর টিউশন শুধু কভার করেছে। তো দুইজনের খরচ ম্যানেজ করা এটা আমার জন্যই না, আমি এটা দায়িত্ব নিয়েছিলাম। আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে তুমি ফুললি পড়াশোনাতে ফোকাস করো, আমি ট্রাই করি কীভাবে ম্যানেজ করা যায়। সো 6 মাস দেখা যাচ্ছে যেটাতে আমি যে কাজে আমি কখনো ইনভলভ ছিলাম না, এই কাজটা করতে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি বলবো না এটা কোনো খারাপ এক্সপিরিয়েন্স, এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, বা এটা একটা ভালো ছিল যে ওখানে আমার নিজেকে আবার নতুন করে তৈরি করা। এবং হচ্ছে আমি ট্রাই করি স্কুলগুলোতে, যেহেতু আমার এডুকেশনে আগে এবং আমার টিচিংয়ে আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি তখন স্কুলগুলোতে ট্রাই করি। তখন হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি একটা স্কুলে। এর মধ্যে আবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে জব হয়ে যায়, ওখানে পরে আমি জয়েন করি 1 মাস ওই স্কুলে কাজ করার পরে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি আসলে পড়াশোনা করি নাই, এটা আমি জাস্ট ক্লারিফিকেশনের জন্য বলছি। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে জব করেছি, যে অ্যারাউন্ড 1.5 বছরের মতো জব করেছি টোটাল আর কি। লাস্ট আমার জবের কন্ট্রাক্ট ছিল সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত, এটা শেষ করে আমি বাংলাদেশে পরে আসলাম আর কি। তো
এইটা ছিল আমার এক্সপিরিয়েন্স যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কাজ করা। তার আগে তো আমি ইউসিএলে মাস্টার্সটা করেছি। মাস্টার্সটা আমার শিবেনী স্কলারশিপ আন্ডারে ছিল, সেটা আমি শেষ করেছি এই বছরের জানুয়ারিতে। রেজাল্ট হয়েছে এপ্রিলে, জানুয়ারিতে আমি শেষ করেছিলাম। তো এবং ইউসিএলে যেটা পড়েছি সেটা হচ্ছে MA ইন এডুকেশন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তো মূলত হচ্ছে এনজিও সিস্টেম অথবা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল যে ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছে তারা কীভাবে এডুকেশন নিয়ে কীভাবে কাজ করে, এইগুলা মূলত আমার স্টাডির ফোকাস ছিল। আমি যেহেতু এনজিওতে কাজ করেছি, এডুকেশনে এনজিওতে কাজ করেছি, এই সব কিছুর ব্যাকগ্রাউন্ডের আলোকে আমি আসলে সাবজেক্ট চুজ করি, ডিসাইড করি এবং ওইখানে পড়াশোনা করি। তার মানে আপনার মেইনলি পড়াশোনা হায়ার স্টাডিজটা হয়েছে হচ্ছে এডুকেশন সিস্টেম এর উপরে আসলে। জি জি। আমরা এই সংক্রান্ত আলোচনায় যদি করতে চাই তাহলে এখন অনেকেই আসলে বাইরে পড়াশোনা করতে যেতে চায়, তো হয়তো কারো রেজাল্ট খুব বেশি ভালো না, তারাও বিভিন্ন সময় কনফিউশনে থাকে যে আসলে তার হবে কি না। তো আমরা যদি এখানে ছোট্ট করে কিছু পরামর্শ আমাদের দিতে পারি যারা হায়ার স্টাডি যাইতে চাচ্ছে, আপনার যেহেতু অভিজ্ঞতাটা আছে, আচ্ছা কি ধরনের প্রিপারেশন আসলে তাদের দরকার? আমি বলবো যে প্রথমত আমাদের ডিসাইড করা উচিত, আমি বলি যে দুই ধরনের ড্রাইভ থেকে তো মানুষ আসলে হায়ার স্টাডি করতে চায়। একটা তো হচ্ছে সেটেলমেন্টের সাথে আর্নিং, আরেকটা হচ্ছে আসলে পড়াশোনার জন্য সে যেতে চায়, মানে বাইরের নলেজ সিস্টেমের সাথে নিজে পরিচিত হতে চায় এবং নিজেকে এনগেজ করতে চায়। তো যারা হচ্ছে যারা তাদের ব্যাপারে আমি ওইরকম পরামর্শ দিতে পারবো না, ওই এক্সপার্টেজ আমার নাই। সেকেন্ড যে গ্রুপটা আছেন যারা পড়াশোনা করতেই যেতে চান, তারা হচ্ছে এমন না যে তারা তাদের আগের রেজাল্টের কারণে, খারাপ রেজাল্টের কারণে তারা আসলে অ্যাপ্লাই করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে যে আপনার আসলে মোটিভেশনটা কতটুকু স্ট্রং এবং আপনি যা নিয়ে পড়তে চান, যা করতে চান, সেটার ব্যাপারে আপনার ক্লিয়ারিটি কতটুকু আছে, আপনি কতটুকু ক্লিয়ার ভিশনারি ওই জায়গাটাতে। এই জিনিসটা থাকলে এবং ওই রিলেভেন্ট এক্সপিরিয়েন্সগুলো থাকলে আমি মনে করি মানে তার রেজাল্ট যত খারাপই হোক না কেন, সে যদি অন্য রিকোয়ারমেন্ট মিট করে তাহলে মানে এগুলো তো আর রেজাল্টের সাথে রিলেভেন্ট না, অন্যান্য রিকোয়ারমেন্টগুলো, তাহলে সে অ্যাডমিশন বলেন, স্কলারশিপ বলেন, ফান্ড বলেন, সবই সে এনশিওর করতে পারবে, সবই সে ভাষ্য করতে পারবে। তো এই জায়গাটা আমাদের ক্ষেত্রে আমাদের প্রপার প্ল্যানিং, ইনফরমেশন গ্যাপ, এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে অনেকের মিসিং হয়। অনেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স থাকার পরেও অথবা ভালো রেজাল্ট থাকার পরে দেখা যাচ্ছে ওরকম ইনডিসাইসিভ থাকে যে আসলে সে পারবে কি পারবে না, মানে তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। তো এই নার্ভাসনেসের কাজ করার আমি বললাম তো ফ্যাক্টরগুলো কমন, ইনফরমেশন গ্যাপ, পাশাপাশি কী করবে, কোথায় পড়বে না পড়বে, কোনো মেন্টরিং গাইডলাইন, এই জিনিসগুলো পায় না। সো আমি মনে করি যে এই ব্যাপারগুলো যদি ফিক্স করা যায় এবং আর্লি যদি একটু চিন্তা করা যায় যে কোথায় পড়বে এবং সেই যেখানে পড়বে সেগুলো নিয়ে একটু রিসার্চ করা, কী কী প্রোগ্রাম তার জন্য সুইটেবল, কী কী স্কলারশিপ তার জন্য সুইটেবল এবং তার জন্য ভালো ট্রেনিং হবে, সে ভালো লার্ন করতে পারবে, সেই ইনস্টিটিউশন কোনগুলা। তো এই ব্যাপারগুলো একটু আর্লি রিসার্চ করা। অনেকে হচ্ছে এই এফোর্টটুকুও দিতে চায় না। আমার সাথে অনেকেই হচ্ছে রিচ আউট করে, কথা বলে, আমি যখন বলি তুমি এই কাজগুলো করো, পরে তখন আর হারিয়ে যায়। কিন্তু ওই মানুষটা আবার আমি দেখি যে ভালো পটেনশিয়াল, সে তার অনেক ভালো প্রোফাইল আছে। তো এই জিনিসগুলোতে একটু এফোর্ট দিয়ে যে একটু গুছিয়ে সব কিছু নিয়ে সে অ্যাপ্লিকেশন করা, সেই জায়গা পর্যন্ত অনেকেই যায় না। তো অনেকের ক্ষেত্রে আমি দেখি, আমি হতাশ হই যে এই মানুষগুলো যখন আমি এই ধরনের কাজের কথা যখন আমি বলি, মানে ওরা চায় সব কিছু রেডিমেড, মানে তাদেরকে সব কিছু সবাই মানে প্রিপেয়ার করে সার্ভ করবে, তারা জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। জিনিসগুলো আসলে ওরকম হয় না। তো যারাই হচ্ছে একটু ইনস্ট্রাকশন দিতে পারে, কিন্তু কাজটা তো নিজেরই করতে হবে, বিষয়টা এরকম। এটা আর কি মেন্টরশিপের ক্ষেত্রে তো জিনিসটা এটাই বাস্তব যে আপনাকে
একজন মানুষ মেন্টরিং করছে বা আপনি কারো কাছ থেকে হেল্প নিচ্ছেন, ডেফিনেটলি আপনার জন্য সে শুধু বসে নেই, সে অনেক কিছু নিয়েই বিজি। তার মধ্যে থেকে আপনাকে টাইম দিচ্ছে, তা আপনারও তো কিছু দায়িত্ব আছে যে যাতে করে যে আপনি আপনার বেস্ট আউটকামটা এই মেন্টরশিপ থেকে আপনি নিয়ে আসতে পারেন। তো আমার কাছে মনে হয় এই ধরনের জায়গাতে যদি তারা ফোকাস করে, আর্লি রিসার্চ করা, কোথায় কি কবে যাবে, কিছু প্রিপারেশনের জায়গা থেকে আইএলটিএস বা জিআরই এগুলো দেওয়ার, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলা তো দেখা যাচ্ছে এগুলা তো হয়ে যায়। সে যদি আর্লি চিন্তা করে তখন আর্লি প্রিপারেশন নিতে পারে। কারো যদি দেখা যাচ্ছে গ্যাপ থাকে যে কোনো একটা স্কোরের জন্য, ডিজায়ার্ড স্কোরের জন্য 2বার 3বার বসতে হতে পারে এক্সামে, সো এই ধরনের জিনিসগুলো যদি আর্লি চিন্তা করে তাইলে ডিসাইড করে, তাইলে হচ্ছে সে আর্লি সব কিছু ম্যানেজ করতে পারবে। তো আমি মনে করি অনেক মানুষেরই পটেনশিয়াল আছে, জাস্ট রাইট গাইডলাইন ইনফরমেশন পাইলে ওরা অনেক ভালো ভালো স্কলারশিপ পেতে পারে। এখানে স্পেসিফিক আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত শিক্ষার্থী আছেন তারা অনেক সময় ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন। তো এটার কোনো ভোগের কোনো কারণ আছে কিনা, নাকি এটা আরো স্ট্রং জোন যে তিনি একটা ডিফারেন্ট মানে অ্যারাবিকের একটা থাকে, বেস থাকে, একটা আলাদা সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে? এখন ধরেন যারা হাই স্টাডির কথা চিন্তা করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, তাদের ডেফিনেটলি তো তারা অন্য মাদ্রাসার স্টুডেন্টদের চেয়ে বেটার ইন টার্মস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, রেজাল্ট, সব কিছুর আলোকে চিন্তা করলে। তো সেই জায়গা থেকে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, আপনি যেটা বললেন আর কি, এটা একটা অ্যাডভান্টেজ যে, এবং হচ্ছে সে ডাইভার্স নলেজ সিস্টেমের সাথে সে পরিচিত। শুধুমাত্র জেনারেল এডুকেশন না, সে মাদ্রাসা এডুকেশন সম্পর্কেও জানে। ইভেন হচ্ছে এই ডাইভার্সিটিটা কিন্তু মানে আপনি আপনার লেখার মাধ্যমে আপনার যে মোটিভেশন লেটার লিখছেন অথবা এসওপি লিখছেন, সো এইগুলাতে কিন্তু আপনি হাইলাইট করতে পারেন। সো এগুলো দেখা যাচ্ছে আমি কোথাও হাইলাইট করেছি, মানে এটা কোনোভাবেই কখনো এটা লেকিং পয়েন্ট না, এটা হচ্ছে আর একটা স্ট্রং জোন। নেটওয়ার্কিংটা তো তার তো ডাইভার্স হয়, সে যদি মানে ইনস্টিটিউশনের সাথে তো আসলে নেটওয়ার্কিং একটা বড় সম্পর্ক থাকে এবং ওই লেভেলের ওই ক্লাসের মানুষদের সাথে তার একটা পরিচিতি থাকে, এটা আসলে অনেক ক্ষেত্রে পজিটিভ হয়। এক্স্যাক্টলি, মানে এটা আমি বড় মনে করি যে এই যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এটা অনেক বেশি সিস্টেমেটিক। মানে আমাদের সোসাইটিতে বা আমাদের সারাউন্ডিংসে আমরা দেখি যে মাদ্রাসা এডুকেশনের মানুষের যত যোগ্যতাই থাকুক, মানে এটা আগে হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে, যত যোগ্যতাই থাকুক সে শেষ পর্যন্ত আসলে সে কোথাও না কোথাও ডিসক্রিমিনেশনের শিকার হবেই বা হচ্ছে। সো এইগুলা থেকে আরো ইনফেরিয়রিটি কমপ্লেক্স চলে আসে। কিন্তু মানে যারা এগুলো ওভারকাম করতে পারে, যে ডেফিনেটলি তারা অন্যদের চেয়েও ভালো করে। ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু আসলে এটা তেমন জি না, এটা কোনো ইস্যুই না, একদমই এটা কোনো ইস্যুই না। বরং হচ্ছে এটার কারণে আপনি আরো কি অ্যাডভান্টেজ পেতে পারেন, যে আপনি যদি এটা প্রপারলি হাইলাইট করতে পারেন, যদি কোথাও রিলেভেন্ট কোথাও হাইলাইট করার সুযোগ থাকে। এটা তো সব জায়গায় করতে হয় না, এগুলো আপনি মাদ্রাসায় পড়ছেন নাকি কোথায় পড়ছেন এগুলো তো কখনো দেখেও না। তো জিনিসগুলো দেখা যে আপনার যে সব কিছু রেজাল্টস, ডকুমেন্টস অ্যান্ড অন্যান্য পারফরমেন্স সব কিছু ঠিক আছে কিনা। আমরা এডুকেশন সিস্টেমের আলোচনায় আসবো ইনশাল্লাহ। তার আগে আপনার যেই আপনি যেহেতু একবার মক্তব থেকে নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি পড়েছেন, মাঝখানে মাদ্রাসায় পড়েছেন, আবার ওদিকে আপনি হায়ার স্টাডিজে ইউকেতে পড়েছেন এবং অক্সফোর্ডে কাজ করার আপনার অভিজ্ঞতা আছে। তো সব মিলিয়ে তো আপনি একটা ডাইভার্স আসলে অভিজ্ঞতা নিতে পেরেছেন এবং সেই জায়গা থেকে আপনি শিভেনিং স্কলারশিপের আমি যতটুকু জানি যে দেশে আবার ফিরে আসার একটা বিষয় থাকে কিনা, ওইটা হয়তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার চিন্তাও আছে। তো এখন একটু তুলনামূলক আলোচনা করবেন কিনা, কারণ হচ্ছে আমরা দেখি বাংলাদেশের ইউনিভার্সিটির যে পরিবেশ আমরা যে এতক্ষণ আলাপ করলাম, এটার সাথে বাইরের বিশেষ করে ইউকেতে বা ওয়েস্টের যে ইউনিভার্সিটিগুলো আছে সেটার পরিবেশ কেমন? আমাদের এখানে মিটিং মিছিল হয় ক্যাম্পাসগুলোতে, ওইখানে আসলে কী অবস্থা, বা থাকার ব্যবস্থা, পড়াশোনার কী অবস্থা? মানে আমাদের এখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টস আছে এখানে মানে খুব বেশি পড়াশোনা না করলে আসলে একটা ছাত্র পাশ করে যেতে পারে, বা পিএইচডি বা ডক্টরেট নেওয়াটাও বাংলাদেশে খুব বেশি কঠিন কিছু না আসলে। কিন্তু ওইখানকার পরিস্থিতিটা কি ওভারঅল যদি আমরা তুলনামূলক আলোচনায় যাই আসলে? আচ্ছা, আমার হচ্ছে ওই দেশের তো আমার এডুকেশনের প্রতিটা সেক্টরেই মানে কম বেশি কাজ করার সুযোগ হয়েছে। আর এজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট আমি নার্সারি অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছি নার্সারি স্কুলগুলোতে। আচ্ছা, হ্যাঁ, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল,
হচ্ছে ইউনিভার্সিটি। তো প্রতিটা জায়গাতেই তো আমি এটা দেখেছি যে কমনলি যে ওরা অনেক বেশি রিসোর্সফুল, ওদের ওদের রিসোর্সেস ওদের এডুকেশনের জন্য, টিচিং লার্নিংয়ের জন্য অনেক বেশি, যেটা আমাদের দেশে সেটা চিন্তা করলে তো হয়তো 20 ভাগের বা 1 ভাগও না, এরকম অবস্থা। মানে এত পরিমাণ গ্যাপ আর কি রিসোর্সের ক্ষেত্রে। আবার হচ্ছে যেটা দেখা যাচ্ছে ওদের সিস্টেমগুলা, এডুকেশন সিস্টেমে যে বিশেষ করে বলবো যে ইন টার্মস অফ ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং প্রত্যেক ওনারশিপ, প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করা, এই জিনিসগুলো খুবই পাওয়ারফুল এবং এই প্র্যাকটিসটা খুবই ভালো। যে কারণে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট তার যে লেভেলের লার্নিং হওয়া দরকার, যে স্কুল সিস্টেমই হোক, যে লেভেলই হোক, তো সবগুলো মোটামুটি অ্যাকুরেটলি হচ্ছে। তাও সিস্টেমেটিক আরও কিছু গ্যাপও ওখানে আছে, মানে সব কিছু তাও পারফেক্টলি চলে না, ডিফারেন্ট ইস্যুস আছে ওখানে। বিহেভিয়ার একটা বড় ইস্যু হচ্ছে যে সেকেন্ডারি স্কুলগুলোতে, ইভেন প্রাইমারি স্কুলগুলোতেও সেইটা মানে একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির এটা একটা সাইড এফেক্ট মাঝে মধ্যে হয় আর কি। ইভেন হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটির একটা সাইড এফেক্ট, এটা ডিফারেন্ট আলোচনা, বাট এই ধরনের ইস্যুস আছে। বাট ওভারঅল হচ্ছে ডেফিনেটলি অনেক রিসোর্সফুল, ওদের অনেক টিচাররা হচ্ছে সব অনেক বেশি এক্সপার্ট, স্পেশালাইজড, এবং এই কারণে হচ্ছে ওরা স্টুডেন্টদেরকে ভালো গাইড করতে পারে, মেন্টরিং করতে পারে, এবং আউটকামগুলোও ভালো হয়। তো যে কারণে দেখবেন নলেজ সিস্টেমের যে নলেজ সোসাইটি যেটা বলে যে, বা যে লার্নিং ইনস্টিটিউশনগুলো আসলেই লার্নিং ইনস্টিটিউশনস আর কি। মানে আপনি প্রতিটা জায়গাতেই, প্রতিটা অবস্থাতে আপনি একটা ইনস্টিটিউশনে ঢুকলে বুঝবেন যে এটা আসলে লার্নিং এর জন্য ডিজাইন করা। না, আপনি প্রতিটা জিনিস থেকে আপনি লার্ন করবেন, প্রতিটা জায়গাতে শেখার সুযোগ আছে। হ্যাঁ, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত প্রায় 3 বছর। আমি বলতে গেলে শুরু থেকেই আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতেই ছিলাম। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির হলেই থাকতাম, এবং হচ্ছে লাস্ট কভেন্ট্রি ইউনিভার্সিটির হলে লাস্ট সেপ্টেম্বর পর্যন্ত ছিলাম। তো ইউনিভার্সিটি সিস্টেমে সরাসরি থাকা দেখা ইউনিভার্সিটি থেকে 3 বছর ধরে আমি দেখতেছি আর কি। অক্সফোর্ড ইউনিভার্সিটিকেও দেখেছি, ইউসিএলকেও দেখেছি, এবং হচ্ছে কভেন্ট্রির যে আপনার ওয়ারিক ইউনিভার্সিটি, যেখানে আমার ওয়াইফ এখন পিএইচডি করছে, এখানেও আমি দেখেছি। সো ইউনিভার্সিটি আপনি যেটা বলেন মিছিল, মিটিং, পোস্টার, এইসব কোনো কিছু হচ্ছে ওদের ইনস্টিটিউশনগুলোতে নাই। এবং যে এই জিনিসগুলো না থাকার কারণে দেখা যাচ্ছে টিচার পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স, আর ট্র্যাডিশনাল যে আমাদের দেশের যে ক্লায়েন্টালিস্ট সিস্টেম, স্টুডেন্ট পলিটিক্স, এই জিনিসগুলো নাই। এই জিনিসগুলো না থাকার কারণে তারা হচ্ছে ক্যাম্পাসে, মানে তাদের মূল ফোকাসের জায়গাটাই হচ্ছে একাডেমিক অ্যাক্টিভিটিস। আমি যখন আমার ক্যাম্পাসগুলোতে যাই এইখানে বাংলাদেশে, এখানে দেখি যে অ্যারাউন্ড 10 to 15% তাদের একাডেমিক অ্যাক্টিভিটিস, আর মেজর ফোকাস হচ্ছে তাদের কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, এই সেই পলিটিক্স, এইগুলো হচ্ছে তাদের মেজর কনসার্নস। আর স্টুডেন্টের লার্নিংয়ের জন্য অ্যাকচুয়াল আসলে টাইমিং অ্যান্ড সব কিছু এটা 10 to 15% আউট অফ 100%। তো সেখানে আপনি এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা চিত্র দেখবেন। ওইখানে হচ্ছে 80 to 90% হচ্ছে প্রপারলি অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস এবং অ্যাকাডেমিক পারফরমেন্সের জন্যই করা হচ্ছে সব কিছু। তো এই ধরনের এই যে মানে মেজর যে গ্যাপগুলো, এই জিনিসগুলো ওইখানে খুবই পারসিস্টেন্ট এবং খুবই ভিজিবল। এই ভিজিবল ডিফারেন্সেসের কারণেই তারা আমাদের থেকে অনেক বেশি ডিফারেন্ট ইন টার্মস অফ নলেজ ডেভেলপমেন্ট, অথবা তাদের যে নলেজের ক্ষেত্রে তাদের যে ডমিনেন্স, এই জিনিসগুলোর ক্ষেত্রে। এডুকেশনের যেই আমাদের দেশে যেই এডুকেশন সিস্টেমের যে বিভিন্ন ধাপ বা বিভিন্ন ফ্র্যাকশন আমরা দেখি, মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসায় আবার 2-3টা ধাপ আছে, কওমি, আলিয়া, তারপর হচ্ছে স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, আরও নানান ধরনের আসলে কারিকুলাম বা অ্যাক্টিভিটিস আমরা দেখি। তো সেই জায়গায় আপনি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করছেন, তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে সুইটেবল এডুকেশন সিস্টেম নিয়ে আপনার কোনো আলোচনা আছে কিনা বা কাজ আছে কিনা? এইটা একটা বড় প্রশ্ন, এবং এটা নিয়ে আসলে অনেক দিক থেকে আলোচনা করা যায় এবং আলোচনা হওয়া উচিত। বাট এইখানে যতটুকু বলা যায়,
আমরা ইউকেতে দেখেছি যে ওদের একটা ইন্টিগ্রেটেড একটা সিস্টেম আছে। ওদের যদিও কোথাও কোথাও প্রাইভেট স্কুলগুলোতে একটু ডিফারেন্ট কারিকুলাম আছে, বাট এটা আসলে মেন স্ট্রিম যে কারিকুলাম আছে এটা থেকে খুব বেশি ডিফারেন্ট না। আবার হচ্ছে ওইখানে ওরা বিভিন্ন যে ডায়াসপোরা কমিউনিটিস তাদের বিভিন্ন স্কুল হচ্ছে, ফেইথ বেসড স্কুল হচ্ছে, ইভিনিং মাদ্রাসা, উইকেন্ড বেসড মাদ্রাসা, এই ধরনের সিস্টেমসগুলো কিন্তু পপুলার হচ্ছে। তো এই জিনিসগুলোকে ইনক্লুড করেও কিন্তু তারা সবাই একসাথে আগে যায়। ওদের স্কিলসগুলো মানে যেটা হয়, ওদের স্কিলস এবং নলেজের কোনো গ্যাপ হয় না। যদি ওই ধরনের যে প্রতিষ্ঠানগুলো অন্যান্য যেগুলো মেইন স্ট্রিমের পাশাপাশি আছে, ওগুলো হচ্ছে ওদের নলেজের সাথে স্কিলের সাথে আরও কিছু সেট অফ স্কিলস অ্যান্ড নলেজ অ্যাড করছে। ওইখানে মানে বাদ দেওয়ার অথবা মার্চ করার কিছু নাই। তো জিনিসটা হচ্ছে এরকম আর কি, কম্প্রিহেন্সিভ এবং হচ্ছে ব্যালেন্সড একটা সিস্টেম। বাংলাদেশের ক্ষেত্রে তো মানে জিনিসটা অনেক বেশি স্ক্যাটার্ড। আমি যেহেতু আমার থিসিসে কাজ করেছি আমার লাস্ট মাস্টার্সের মাদ্রাসা এডুকেশন নিয়ে, সো মাদ্রাসা এডুকেশন নিয়ে আমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই ক্ষেত্রে মাদ্রাসা সিস্টেমের মধ্যেও তো অনেক ডাইভার্স কারিকুলাম আছে, কমি আছে, আলিয়া আছে, আবার কমির মধ্যেও ডিফারেন্ট টাইপস অফ হ্যাঁ বিভিন্ন কিছু আছে। তো তো এই জিনিসটা আসলে খারাপ না, আমি বলবো যে এটা ইন টার্মস অফ ডাইভার্সিটি, যে নলেজ সিস্টেমের মধ্যে যে কে কীভাবে চিন্তা করছে, কন্ট্রিবিউট করছে, তো এই ডাইভার্সিটির দিক দিয়ে আসলে খারাপ না। কিন্তু যেটা হয় যে আমাদের মধ্যে ওই ডাইভার্সিটিটার মধ্যে কোহেরেন্স নাই এবং হচ্ছে ওইটার মধ্যে একটা বোঝাপড়া নেই, আন্ডারস্ট্যান্ডিং নাই। তো যে কারণে যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টগুলো একসাথে সব সিস্টেমগুলোতে সার্ভ হচ্ছে না এবং সবাই সমানভাবে কন্ট্রিবিউট করতে পারছে না, ডিপ্রাইভড হচ্ছে, হ্যাঁ, সবাই ইন্টিগ্রেটেড হচ্ছে না, সবাইকে সমানভাবে দেখা হচ্ছে না, সবাইকে মানে দেখা যাচ্ছে অনেক মাদ্রাসা সিস্টেম যদি জেনারেল এডুকেশন সিস্টেমের সাথে যদি পার্থক্য করি তখন দেখব মাদ্রাসা সিস্টেম অনেক বেশি ডিপ্রাইভড হচ্ছে। আমরা এভিডেন্ট কিছু জিনিস আমরা খুবই স্পষ্টভাবে দেখি যে দেখা যাচ্ছে মাদ্রাসা এডুকেশনের কারিকুলাম এর মধ্যে যে লেভেলের কি ডেপথের অভাব আছে, বিশেষ করে আলিয়া মাদ্রাসা, সেই অভাবটা কিন্তু আবার জেনারেল এডুকেশনের মধ্যে নাই। আবার যে রিসোর্স তারা পাচ্ছে মাদ্রাসা এডুকেশন, এটার 60-70% লেস পাচ্ছে জেনারেল এডুকেশন সিস্টেম থেকে। টিচার এডুকেশনের জন্য আসলে ওরকম যে ফেসিলিটিস পাওয়ার কথা সেটা হচ্ছে এটা মোর দেন 80%-90% লেস দেন জেনারেল এডুকেশন সিস্টেম। আবার যদি আপনি ধরেন যে ইন টার্মস অফ স্কলারশিপ, যে স্কলারশিপ আমি বলো যে ট্যালেন্ট পোল স্কলারশিপ, জেনারেল স্কলারশিপ, দেখা যাচ্ছে কলেজে দেখা যাচ্ছে এগুলো জেলা পর্যায়ে হচ্ছে, উপজেলা পর্যায়ে হচ্ছে, সেগুলো মাদ্রাসা এডুকেশনের জেলা পর্যায়ে যে থেমে যাচ্ছে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এগুলো হচ্ছে উপজেলা পর্যায়ে শুধুমাত্র দাখিলের নিচে আছে। কিন্তু এই জিনিসগুলা, এই ধরনের স্কলারশিপ মানে প্রতিটা জায়গায়, সিস্টেমেটিক জায়গায়, প্রতিটা জায়গায় হচ্ছে একটা ডিসক্রিমিনেশন। এবং ওই গ্রাজুয়েটরাই যখন ডিসক্রিমিনেশনের শিকার হয়ে তারা যখন আসে, ওদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, ওরা সাপ্রেশন অপারেশনের শিকার হয়, ডিপ্রাইভেশনের শিকার হয় সব জায়গাতে। সো এইটা হচ্ছে একটা ন্যাশনাল একটা ক্রাইসিস হয়ে যায় পরবর্তীতে। তো এই ক্রাইসিসটা নিয়ে আসলে আমরা সোসাইটিতে বসবাস করছি। তো বাংলাদেশের ক্ষেত্রে এই যে ডাইভার্স জিনিসটা, এটা মানে একভাবে চিন্তা করলে ভালো যে ডিফারেন্ট টাইপস অফ নলেজ, ডিফারেন্সিয়েশনস, ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিংস, এই জিনিসগুলো আছে। কিন্তু এটা যদি কোঅর্ডিনেটেড না হয়, কোহেরেন্সের মধ্যে যদি না থাকে, তো সেটা হচ্ছে আবার হচ্ছে একটা সোসাইটির জন্য আসলে ভালো না। এই এডুকেশন সিস্টেমের উপর কিন্তু মানুষের চিন্তা, চেতনা, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নির্ভর করে। তো দেখা যায় যে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে একটা স্টুডেন্ট যেভাবে বড় হচ্ছে, তার চিন্তা এক ধরনের, মাদ্রাসা থেকে এক ধরনের, এটা কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি করে, বা আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট তৈরি করে। হ্যাঁ, যে দ্বিধাবিভক্তি চিন্তার ক্ষেত্রে, ইন্টারেস্ট সার্ভ করার ক্ষেত্রে যে দ্বিধাবিভক্তি আমরা দেখি বাংলাদেশে, আমাদের সোসাইটি, এটা একটা বড় কারণ। কিন্তু এটা একদম ছোট লেভেল থেকে আমরা সেটার বীজ বপন করছি এডুকেশন সিস্টেমের মাধ্যমে, এবং এইটায় পারসিস্ট করছে থ্রু দ্য লাইফ একজন মানুষের, এই জিনিসটা হচ্ছে। তো
আমার জায়গা থেকে চিন্তা করি যে এই জিনিসটা যদি মানে এই ডিসক্রিমিনেশনটা যদি না কমানো যায়, এটাকে যদি একটা কম্প্রিহেনসিভ সিস্টেমের মধ্যে না আনা যায়, এটা আসলে বাংলাদেশের জন্য এই যে এইভাবে যে দ্বিধাবিভক্ত একটা জাতি সবসময় থাকা, যেটা এডুকেশনের মাধ্যমে গড়ে ওঠে, এটা সবসময় থেকেই যাচ্ছে আর কি। আমরা মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, আর দুইটা বিষয় আমরা জানতে চাবো যে 5ই আগস্ট বা আমরা 36শে জুলাই বলি 2024 সালে যে বিপ্লব, যে পরিবর্তন আমাদের বাংলাদেশে সাধিত হয়েছে, তো সেখানে ডায়াসপোরা কমিউনিটির কিন্তু একটা বড় ভূমিকা ছিল, সেটা সাধারণ অনেক মানুষ হয়তো জানেন না। তো আপনার এই আন্দোলনে কী ধরনের ইনভলভমেন্ট ছিল বা ডায়াসপোরা কমিউনিটির কী ধরনের ইনভলভমেন্ট ছিল, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা একটা মেজর একটা ইভেন্ট আমার লাইফে, আমি বলবো যে এটা জুলাই মাসটা, ওই টাইমটাতে আমার চিন্তা ছিল, আমার থিসিসে কাজ করছিলাম আমি তখন, আমার ডিজার্টেশনে কাজ করছিলাম প্রপোজাল ডেভেলপমেন্ট এগুলো নিয়ে। তো জুলাই আগস্ট সেপ্টেম্বরে জমা দেওয়ার কথা আর কি। জুলাই আগস্ট সেপ্টেম্বরে 3 মাস কাজ করার কথা আমার ডিজার্টেশনে। তো আমি এই প্ল্যান করি যে আমি জুলাইয়ের শুরুতে আমি বাংলাদেশে আসবো, তো 1 মাস আমি ডেটা কালেক্ট করব, তারপর আবার চলে যাব আর কি অগস্টের শুরুর দিকে। তারপর বাকি 2 মাস আমি আমার ডিজার্টেশন রাইটিংয়ে কাজ করব সাবমিশনের আগে। তো এই জিনিসটা আমার প্ল্যান ছিল। পরে দেখলাম যে জুলাই যখন শুরু হচ্ছে, তখন জুলাই শুরুর দিক দিয়েই তো মোটামুটি আন্দোলন শুরু হয়ে গেল। তো পরে আমি খুবই ইনভেস্টেড হয়ে গেলাম থ্রুআউট দ্য মুভমেন্ট। আমার পড়াশোনা প্রপোজালের জায়গায় আমি আমার জায়গায় চলে আসলাম। যদিও আমি আমার এই ধরনের চ্যালেঞ্জেসগুলো আমি আমার সুপারভাইজারের সাথে শেয়ার করছিলাম, তা না হলে তো আমি এক্সটেনশন পাবো না, অথবা এই জিনিসগুলো কী হচ্ছে না হচ্ছে। তো পরে যেটা হয়, জুলাইয়ের শুরু থেকেই আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে যাই। পরে দেখি যে কোথায় কে কোনো ইভেন্ট করছে কিনা বাংলাদেশের কমিউনিটি থেকে লন্ডনে। সো আমি যেহেতু থাকতাম অক্সফোর্ডে, তো লন্ডনে একটু কমিউট করে একটু ডিফিকাল্ট ইন টার্মস অফ টাইম, 2-2.5 ঘন্টা লাগতো আর কি। আর আমি ওই সময় যেহেতু আমার ইউনিভার্সিটিতে ক্লাস থাকতো না, ইউসিএল আমার ডিজার্টেশনের সময় তো ইউনিভার্সিটিতে ক্লাস নাই, তো ওইটার জন্য আসা যাওয়া করাও ডিফিকাল্ট ছিল। তাও আমি যতগুলো ইভেন্ট আমি দেখেছি যে পার্টিসিপেট করা যায়, এগুলোতে আমি পার্টিসিপেট করছিলাম। আলতাবালি পার্কে, যে লন্ডনের এই যে আপনার বিশেষ করে, তো যাই হোক, আলতাবালি পার্কের যে ইভেন্টগুলো ছিল ওইগুলোতে আমি পার্টিসিপেট করছিলাম। পরে আমি দেখি যে না, এই জিনিসটা তো আমাদের আরও বড় করে ড্রাইভ দেওয়া উচিত, বিশেষ করে ওই দেশের পলিটিক্যাল লিডারদেরকে জানানো। পরে আমরা ওইখানে যে ডাউনিং স্ট্রিটের সামনে, ওইখানে আমরা একটা প্রটেস্ট করি, প্রাইম মিনিস্টারের যে কার্যালয় আছে ওখানে আমরা প্রটেস্ট করি। পরে আবার অক্সফোর্ডে আমি যখন ফিরে যাই, অক্সফোর্ডেও যে আবার ওইখানে আবার ইভেন্ট প্রটেস্ট অ্যারেঞ্জ করি। ওখানে আমরা অক্সফোর্ডের যে কমিউনিটি আছে, অথবা ওখানে তো ইন্টারন্যাশনাল একটা অডিয়েন্স আছে, তো তাদের কাছে মেসেজগুলো শেয়ার করা, পৌঁছে দেওয়া। তো এই প্রটেস্টগুলো আমরা দেখা যাচ্ছে ওখানে যারা স্টুডেন্ট আছে অক্সফোর্ডের, আমরা কয়েকজন মিলে আমরা প্লেকার্ড তৈরি করেছি, ব্যানার তৈরি করেছি, এগুলো সবগুলো হাতে লিখে তারপর রিসোর্সেস ম্যানেজ করা। সো ওগুলো আমাদের জন্য ইউকেতে কমপ্লিটলি নিউ, যে ওই কনটেক্সটে। তো এই জিনিসগুলো আমরা করছিলাম। সাথে সাথে আমাদের লোকাল এমপি, তাকে আমরা ইমেল করি। পরে যেহেতু আমি শিবিনিংয়ের একজন স্কলার, তখন শিবিনিংকে ইনফর্ম করি যে শিবিনিং যেহেতু ফরেন কমনওয়েলথ অফিস অফ ডেভেলপমেন্ট আচ্ছা এফসিডিও আর কি, এফসিডিও হচ্ছে আপনার যে অফিস হচ্ছে ইউকে গভর্নমেন্টের ফরেন কোঅপারেশন, আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন, এই যে কোঅর্ডিনেশন, এই জিনিসগুলো নিয়ে কাজ করে এফসিডিও। তো ওদের সাথেও কমিউনিকেট করি। তারা
তারা হচ্ছে আমাকে রেসপন্ড করে এবং ফাইনালি ওরা বলে যে কনভে করেছে এই জিনিসটা গভর্নমেন্টের কাছে। সো আবার হচ্ছে আমার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের চেয়ার, ইউনিভার্সিটির বিসি, সব জায়গায় আমরা ডিসকাস করি। অক্সফোর্ডে যারা আছে তারা অক্সফোর্ডে ইমেল করবে, তাদেরকে ইনফর্ম করবে, আমরা এরকম করে আমরা পরে এই জিনিসটাকে কোঅর্ডিনেট করি। তো আমরা আমাদের জায়গা থেকে সব কিছুকে আমরা কনভে করেছি সব জায়গায়, যে যতটা স্টেজ আছে ইউকেতে বিশেষ করে। এবং হচ্ছে প্রটেস্টগুলো মোটামুটি কয়েকটা প্রটেস্ট করেছি, একটা ফান্ড রেজিং ইভেন্ট করেছি, যারা ওই সময় দেখা যাচ্ছে বাংলাদেশে যারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, তাদের ট্রিটমেন্টের জন্য, খরচের জন্য অনেকের হেল্প দরকার ছিল। তো ওই টাইমে আমাদের একটা বেকিং সেল একটা ইভেন্ট ছিল। সো ওইটাতে আবার হচ্ছে বাংলাদেশে একজন স্টুডেন্ট ছিল, ফিমেল স্টুডেন্ট, সে আবার খুব বেশি কন্ট্রিবিউট করেছে। তো আমরা এইভাবে করে বিভিন্নভাবে আমরা মেসেজটা কনভে করা ট্রাই করছিলাম অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের কাছে। তো এই জিনিসটা আমরা করেছি। আর তাছাড়া তো সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো, যে ধরনের কর্মসূচিগুলো দেওয়া হচ্ছিল, ওগুলোর সাথে আমরা ডায়াসপোরা থেকে, আমরা ইউকে থেকে বিশেষ করে আমরা এইগুলোতে পার্টিসিপেট করছিলাম। সো এইভাবে হচ্ছে পুরো টাইমটা হচ্ছে আমি যদি বলি শুধুমাত্র ঘুম ছাড়া, ঘুমও তো প্রপারলি ঘুমাতে পারছিলাম না তখনকার সময়। আবার আমার ওয়াইফ, আমার বাচ্চা হচ্ছে বাংলাদেশে, ঢাকাতে, ও অসুস্থ ছিল বাচ্চাটা। তো ওর হচ্ছে প্রপার ট্রিটমেন্ট নিয়ে যাবে একটা হসপিটালে, এরকম অবস্থাও ছিল না সবারে। তো এই সব টেনশনস, আবার ইন্টারনেটের ব্ল্যাকআউট যখন ছিল, কমিউনিকেট করা অনেক ডিফিকাল্ট হচ্ছিল, তো ফ্যামিলির সাথে কমিউনিকেট করা যাচ্ছে না। এই ডিফারেন্ট টেনশনস আমাদের মধ্যে ছিল। আমরা তো যারা এই দেশে ছিলাম তাদের একটা এক ধরনের স্ট্রাগল ছিল, আমরা যারা বাইরে যারা ছিলাম তাদের স্ট্রাগলগুলো অনেক ডিফারেন্ট ছিল। তো আমরা ইমোশনালি অনেক বেশি ইনভেস্টেড ছিলাম ইভেন্টের সাথে। তো হচ্ছে আমরা যারা দেশে ছিলাম তারা তো মানে বাস্তব এক্সপিরিয়েন্স হচ্ছিল এখানে কি হচ্ছে না হচ্ছে। আপনারা এখান থেকে একটা টেনশন ছিল যে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলেই আসলে মোটামুটি বাংলাদেশ কমিউনিটি যারা যে দেশে থাকুক সবাই কিন্তু খুব মানে উদ্বিগ্ন ছিল এবং সবাই কাজ করেছে বেসিক্যালি। আর আপনাদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন, এখানকার লোকাল এঙ্গেজমেন্ট করার চেষ্টা করেছেন, ইন্টারন্যাশনালি এটাকে কিভাবে সার্কুলেট করা যায় এই জায়গাগুলো চেষ্টা আসলে ছিল, যেগুলো বাংলাদেশে থেকে অনেক ক্ষেত্রে করা সম্ভব ছিল না, এগুলো আপনাদের ওইখান থেকে করা গেছে আর কি। তো ফাইনালি তো আমরা 5 আগস্ট একটা নতুন বাংলাদেশ পেয়েছি। 5 আগস্টের মোমেন্টটা আমি একটু আপনার সাথে শেয়ার করতে পারি। 5 আগস্ট আমি আরেকজন ভাইয়ের সাথে আমার অ্যাকোমোডেশন শেয়ার করতাম, উনি অক্সফোর্ডে পিএইচডি করছিলেন। তো আমরা দুইজনেই খুবই ইনভেস্টেড ছিলাম থ্রুআউট দ্য টাইম, যে পুরো 1-1.5 মাস জুড়ে। তো ওই দিনটা আমরা একটা ভাইব পাচ্ছিলাম যখন সজীবদেব জয়ের বক্তব্য যখন আসে সকালের দিকে, এবং আমি যোগাযোগ করছিলাম যারা বাংলাদেশে আছে যে কী অবস্থা, মাঠের পরিস্থিতি। সো এরকম একটা ভাইব তো আমরা পাচ্ছিলাম যে আসলে শেখ হাসিনা হয়তো ক্ষমতা ছেড়ে দিতে পারে। তা হচ্ছে মানে শিওর ছিলাম না, কিন্তু একটা বিশ্বাস ছিল। মানে তখন হচ্ছে আমি কিছুক্ষণ পর পর আমরা মানে নামাজ পড়ছিলাম, নফল নামাজ পড়া। এবং হচ্ছে আমার মনে আছে যে যখন শেখ হাসিনা চলে যাচ্ছে বা যাবে, এই ধরনের সিচুয়েশনটা, যে মোমেন্টটা তৈরি হওয়ার আগেও হচ্ছে নামাজে অনেক মানে কান্নাকাটি করা, দোয়া করা আল্লাহর কাছে। আমরা তো চেষ্টা করছিলাম, কিন্তু ফাইনালি তো আল্লাহর সাহায্য ছাড়া এটা আসলে সম্ভব ছিল না। সো এই মোমেন্টটা, তারপর যখন ফাইনালি আমরা খবর পেলাম যে শেখ হাসিনা পালিয়েছে, একজন একজনকে আরেক ভাইয়ের সাথে, যার সাথে ছিলাম, জড়ায় ধরে অনেক কান্না করছিলাম। এটা আসলে আমাদের মানে একটা কমন চিত্র ছিল, মানে মানুষের মুক্তির যে একটা আনন্দ, এটা আসলে বলে বোঝানোর মতো না। থ্রুআউট দ্য টাইম মনে করি যে আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা টাইম ছিল, এবং এটা সবচেয়ে স্মরণীয় একটা টাইম ছিল, যে পুরোটা টাইম 1 মাস আমি মানে সব কিছু ছেড়ে আমি শুধুমাত্র এটার মধ্যেই ছিলাম। এবং এই যে সেলিব্রেশনের জিনিসটা, যদি আমাদের মধ্যে আনন্দ ছিল, পাশাপাশি আল্লাহর প্রতি গ্রেটফুলনেস ছিল,
এই জিনিসগুলো। আর এটাই যে আসলে কত মানুষ কতভাবে চেষ্টা করেছে এবং কতভাবে আসলে কানেক্টেড ছিল থ্রু দ্য মোমেন্ট, এটা আমরা এখনো তো ওরকম করে আমরা চিন্তা করি না। বাট চিন্তা করলে জিনিসটা এত বেশি পাওয়ারফুল ছিল যে সবাই সারা পৃথিবী থেকে একসাথে একই সুতায় কানেক্টেড ছিল, যার কারণে এটা সফল হয়েছে। এই সময়টাতে আসলে অভূতপূর্ব আমরা দেখি যে ভ্রাতৃত্ব এবং ঐক্য ছিল, যেটা বাংলাদেশের প্রত্যেকটা অর্গানাইজেশন যারা ফেসিবাদ বিরোধী ছিল তারা কিন্তু সবাই নিজেদের পরিচয় ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। যারা বাইরে ছিলেন আপনারা, তারাও আসলে মানে সব কিছু ভুলে গিয়ে, মানে এত ব্যস্ত সময়ের মধ্যেও, মানে এত টাইট শিডিউলের মধ্যেও কেউ আসলে বাংলাদেশের আপডেট থেকে আসলে কেউ দূরে থাকে না। এক্স্যাক্টলি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন দেশ পেয়েছি। হয়তো আমরা কতটুকু পেয়েছি জানি না, মানে আমাদের যে বৃহৎ যেই আশা ছিল, প্রত্যাশা ছিল, সেটা হয়তো অনেকাংশে পূরণ হয়নি, কিন্তু অন্তত ফেসিবাদের যেই কবল থেকে তো আমরা মুক্তি পেয়েছি, এটা একটা আপাত আনন্দ আসলে এটার জন্যই হওয়া উচিত। আলহামদুলিল্লাহ। পরে আমি তো বাংলাদেশে এসেছিলাম কত বছর, তখন আমার ফ্লাইট আমি 2 দফা পিছাইতে আমি পরে জাস্ট হচ্ছে কি 10 দিন 12 দিনের জন্য এসেছিলাম। এটা আগস্টের 14 তারিখে 15 তারিখে আসি আমি, 15 তারিখে এসেছিলাম আর তারপর 28 তারিখে ফিরে গিয়েছি। তো ওই ফ্রেশ যে একটা এক্সাইটমেন্ট, ওইটা তা আমি তো মানুষের মধ্যে দেখেছি। তখন রাস্তাঘাটে বাচ্চারা কীভাবে কাজ করছিল, ট্রাফিকের কোঅর্ডিনেশনে, প্রতিটা দেয়ালে গ্রাফিতি, তখন দেয়াল লিখন, এই জিনিসগুলো মানে এটা একটা অন্যরকম একটা মুক্তির আনন্দ ছিল, যেটা আসলে এখন আমরা চিন্তা করলে রিয়েলাইজ করি, কিন্তু এখন হয়তো অনেক কিছুতে আবার রিফ্লেক্টেড হচ্ছে না জিনিসগুলো। বাট এটা আসলে যত বেশি আমরা নিজেকে রিমাইন্ড করতে পারি তত বেশি আমাদের জন্য এই জিনিসটা আসলে ভবিষ্যতের জন্য একটা মুক্তির বার্তা বা দিশা, আমাদের একটা হোপ দেখায়। না, এই আন্দোলন তো আসলে হঠাৎ করে হয়নি। আপনি ইউনিভার্সিটি ছিলেন 12-13 সাল থেকে নিয়ে কোটা সড়ক, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, অনেক কিছুতেই তো ইনভলভ ছিলেন। তো সেই স্মৃতিগুলো তো আসলে ওই সময়টাতে জল করে ছিল হয়তো। তো যাই হোক, আমরা যেন একটা নতুন বাংলাদেশ, যেন আমাদের যেই সীমাবদ্ধতা আছে সেগুলো কাটিয়ে উঠে যেন সবাই যেন আরেকটু সুন্দর করে ভবিষ্যতে যেন এরকম কোনো একটা সরকার আমাদের ঘাড়ে চেপে না বসে, যা আসলে জনগণের বিরুদ্ধে কাজ করবে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, সেই জন্য আমাদের মনে হয় প্রচেষ্টা চালানো দরকার। সবশেষ একটা বিষয়, আমরা অনেক সময় ওয়েস্টে যারা পড়াশোনা করতে চায় বা বিশেষ করে হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমরা দেখি যে মুসলিম কমিউনিটির মধ্যে আমরা অনেক ধরনের প্রশ্নই থাকে যে ওইখানে গেলে আমাদের ইমান আমল কি হয়, এক ধরনের ভয় থাকে আসলে সব কিছু মিলিয়ে, বা ইসলামোফোবিয়া নিয়েও আমরা অনেক সময় আলোচনা দেখি। তো সেখানকার মুসলিম কমিউনিটির কি অবস্থা, বা আপনারা ওইখানে কীভাবে মানে লাইফটা এনজয় করেন, বিশেষ করে ফেস্টিভ্যালগুলোতে, রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলোতে, এই বিষয়টা যদি শেয়ার করেন, বা অন্যদের গেলে আসলে কি ধরনের প্রস্তুতি থাকা দরকার মানসিকভাবে, বিশেষ করে মুসলিমদের জন্য? এটা একটা জরুরি প্রশ্ন। আসলে বাংলাদেশে তো আমরা এমন একটা পরিবেশে থাকি যেখানে ইসলামোফোবিয়া ওই নামে নাই, কিন্তু আসলে ইসলামোফোবিয়া তো এখানে ওই দেশের চেয়ে অনেক বেশি পারসিস্টেন্ট এক্সিস্ট করে। তো এটা আমি একটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা বুঝি, এই জিনিসটা বুঝি। আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ওই দেশগুলোতে যান, বা এই একটা ভয়ের জায়গা থাকে যে তারা আসলে ওই সোসাইটি থেকে যে ওরিয়েন্টেশন পান তার সাথে মার্চ করে ফেলা এবং হচ্ছে ইন্টিগ্রেটেড হয়ে যাওয়া, নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে, এই ভয়টা কিন্তু তারা পান এবং থাকে। এটা অনেক বাস্তব। এটা হয় কি যে ইসলাম যারা আসলে প্র্যাকটিস করে, বা আমার জায়গা থেকে আমি মনে করি এটা আসলে সব সোসাইটিতেই সব সময় একই ধরনের চ্যালেঞ্জ, মানে ইমান টিকে রাখা, ইসলামকে প্র্যাকটিস করা, এই জিনিসটা। এখন হয়তো ফর্ম হয়তো ডিফারেন্ট, ফরমেশনটা ডিফারেন্ট হয়, কিন্তু হচ্ছে চ্যালেঞ্জগুলো কিন্তু সব সময় সব মোমেন্টেই থাকে।
তো ইউকের ক্ষেত্রে যেটা হয় যে ইন টার্মস অফ যে যেটা আমি বলবো যে তাদের রিলিজিয়াস প্র্যাকটিস, এই জিনিসটা তো তাদের মধ্যে রিলিজিয়ান প্র্যাকটিস, যদি তাদের ক্রিশ্চিয়ানিটি যেহেতু মেজর রিলিজিয়ান, ওইটা তো ওদের মধ্যে খুব বেশি নাই। সো এটা হচ্ছে ডে বাই ডে ডিক্রিজ করছে। সো আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, এটা অ্যারাউন্ড 30% মানুষ হয়তো এখনও রিলিজিয়ানে বিশ্বাস করে না। তো আরও বেশি মানুষ এটা ইনক্রিজ করছে যে তারা রিলিজিয়ানে বিশ্বাস করে না। তো এবং ক্রিশ্চিয়ানিটিও যারা মানে আসলে তারা ওরকম করে যে প্রপারলি প্র্যাকটিস করে না, কিছু কিছু মানুষ আছে স্ট্রিক্টলি প্র্যাকটিস করে। সো এইটা নিয়ে আসলে যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের ওরকম চিন্তিত হওয়ার কিছু নাই। তো জিনিসটা হচ্ছে যেটা হয় যে আমরা আজান শুনি না, এটা একটা জিনিস, কিন্তু হচ্ছে মসজিদ বিভিন্ন যেখানে কমিউনিটি আছে, এশিয়ান কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি আছে, মোটামুটি মসজিদগুলো আছে। তো এগুলোতে দেখা যাচ্ছে মসজিদগুলো যে বাংলাদেশের মসজিদগুলোর থেকে ডিফারেন্ট, ওগুলো জাস্ট শুধুমাত্র প্রেয়ার স্পেস না, এটা একটা কমিউনিটি স্পেস। এখানে বাচ্চারা আসছে, যে কোনো প্রয়োজনে সবাই এখানে আসে, কথা বলে, এটা বিভিন্ন কমিউনিটি ইভেন্ট হয়, মোর এনগেজিং। মানে সোসাইটিতে মসজিদের যে একটা পাওয়ারফুল এক্সিস্টেন্স এবং ডমিনেন্স থাকে, এই জিনিসটা হচ্ছে ওইখানে ফিল করা যায় আর কি। কিছু কিছু মসজিদ আবার এরকম না, যে দেখা যাচ্ছে কিছু কিছু মসজিদ শুধুমাত্র প্রেয়ার স্পেস হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু বেশিরভাগ মসজিদই হচ্ছে সবার জন্য কমিউনিটি সেন্টার। আবার কোনো কোনো মসজিদগুলোতে যে দাওয়াত সেন্টার হিসেবেও কাজ করছে, এখানে অন্য ধর্মী মানুষ যারা আসছে তারাও এখানে এসে কোনো কোনো ইভেন্টে জয়েন করে, এখানে ইসলাম সম্পর্কে জানে, বোঝে, কেউ ইসলাম গ্রহণ করে। তো এই ধরনের ব্যাপারগুলো আছে। কিন্তু ইসলামকে প্র্যাকটিস করে মানা আমার কাছে মনে হয় যে আমি দেখি নাই যে মানার ক্ষেত্রে ইউকেতে আমি চ্যালেঞ্জ বেশি ফেস করি, এরকম না। জিনিসটা হচ্ছে হয়তো এত বেশি মসজিদ নাই এখানে আমরা যে বলি, কিন্তু হচ্ছে আপনি চাইলে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। এমন নামাজ পড়ার জন্য আপনাকে মানে খুব বেশি মানুষ জাজ করবে না, যে যত মানুষ বাংলাদেশে জাজ করে তার চেয়ে অনেক কম জাজ করে। তো দেখা যাচ্ছে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় নামাজ পড়তে পারছি। এবং হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা এই তো বোধ করতাম যে ক্লাসের মাঝখানে যাবো কিনা, এবং হচ্ছে টিচার কিভাবে দেখবে জিনিসটা, যেতে দিবে কিনা, মানে নামাজের কথা বলে আমরা কখনো কিন্তু বের হইতেও পারতাম না। মানে হয়তো আমাদের দিত বা দিত না, এটা পরের জিনিস, যে কিন্তু এটা আমরা বলতে পারতাম যে আমি নামাজের জন্য আমরা বের হচ্ছি। হয়তো আমি না বলে বের হয়ে গেছি, কিন্তু নামাজের জন্য বের হয়েছি, মানে তো আমরা প্রপারলি এক্সপ্লিসিটলি আমি বলছি যে নামাজের জন্য যাচ্ছি, জিনিসটা এরকম না। কিন্তু আমার ইউকেতে থাকলে আমি জিনিসটা আমি বলতে পারি, অথবা মানে জিনিসটা হচ্ছে যে ক্লাসে যে ব্রেক থাকে, আমি যে কোনো জায়গায় আমি নামাজটা পড়ে নিতে পারবো, মানে সেই সুযোগটা আমার আছে। তো এই জিনিসটা হতো আর কি। আবার হচ্ছে যে ওইখানে আমাদের রিলিজন হচ্ছে অনেক ভ্যালুস আমরা দেখি, যে মানে অনেস্টি, ট্রান্সপারেন্সি, সিম্প্যাথি, এমপ্যাথি, রেসপেক্ট, মানুষকে ডিগনিটি দেওয়া, হিউমিলিটি, এই ধরনের জিনিসগুলো তো ওদের জাস্ট রিলিজিয়নের ব্যাপার না, এটা হচ্ছে ওদের সোসাইটির ব্যাপার। সোসাইটির মধ্যে এই ধরনের ভ্যালুসগুলো ওরা কাল্টিভেট করে। এখন সব মানুষকে আপনি আপনার বলতে পারবেন না ওরা এইগুলো কাল্টিভেট করে। অনেক মানুষ অনেক করাপ্ট, অনেক খারাপ, অনেক দূরন্দর। বলে না ব্রিটিশ বলে আমাদের দেশে, যে ব্রিটিশ মানে একটা নেগেটিভ সেন্সে বলে যে এগুলো একটা বেশি ক্রিটিক্যাল, বেশি মানে গিরিঙ্গি বুদ্ধি আছে, এরকম একটা জিনিস অবস্থা। তো এই ধরনের মানুষও তো আছে যারা পলিসি লেভেলে, ওরা পলিটিশিয়ানস। আমরা তো গাজা, প্যালেস্টাইন এইসব ইস্যু দিয়ে আমরা দেখতে পারি কতটুকু ডিসক্রিমিনেটরি হয় ওরা, কতটুকু মানে বাজে বিহেভ করতে পারে ভিন্নমতের মানুষদের সাথে। সো এই জিনিসগুলো আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ইসলামোফোবিয়া ওইখানে ইস্যু, বাট এটা হচ্ছে মানে কুইকলি অ্যাড্রেস হয়। কেউ যদি আসলে রিপোর্ট করে এই জিনিসগুলো অ্যাড্রেস করার মতো, এগুলো আসলে মানে এগুলো নিয়ে কাজ করার মতো প্ল্যাটফর্ম আছে, জায়গা আছে। মানে আপনি যদি বলেন রিপোর্ট করেন, মানে কোনো একটা মেকানিজম আছে যেখানে আপনি আসলে এগুলো রিড্রেস পাবেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো এই জিনিসগুলো ওরকম আসলে আমরা সিস্টেমেটিক হতে আমরা চিন্তাও করি না, ওরকম আসলে রিড্রেসও পাই না। তো কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ওইখানে এখনও যে
ইসলাম প্র্যাকটিস করার জন্য মানুষ যদি চেষ্টা করে সে আসলে তার মতো ইসলাম প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, যদিও যে আমি যখন পড়ছিলাম আমাদের কোর্স ছিল যে মানে এডুকেশন ফর রিফিউজিস অ্যান্ড মাইগ্রেন্টস, এই ধরনের কোর্সেস আমরা যখন পড়ছিলাম যে এডুকেশনের মাধ্যমে তাদের যে বিভিন্ন সেলিব্রেশনস আছে, তো তাদের যে বিভিন্ন ভ্যালুস আছে, সোসাইটিস যেগুলো আছে, কিছু কিছু জিনিস সাথে ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। ধরেন যে LGBTQ ইস্যুস অ্যান্ড আদার্স ইস্যুস, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে হয়তো প্যারেন্টসদেরকে কেয়ারফুল থাকতে হয়, যে বাচ্চাদেরকে আগে থেকে একটা ওরিয়েন্টেশন দিয়ে দেওয়া যে তোমার এই ধরনের ব্যাপারগুলোতে কেয়ারফুল থাকতে হবে, এই ধরনের টিচিং বা এই ধরনের কারিকুলাম থাকবে, তো সেক্ষেত্রে সে কীভাবে এগুলো থেকে হ্যান্ডেল করবে। হ্যাঁ, সো এরকম বিভিন্ন ইস্যুস তো আমাদের সোসাইটিতেও আছে, তো যেগুলো আমি মনে করি যে হ্যাঁ ওইখানে কিছু চ্যালেঞ্জেস আছে বা এগুলো আছে ম্যানেজেবল, কেউ যদি চেষ্টা করে, কিন্তু সচেতন থাকলে এগুলো প্রিপেয়ার থাকলে সেগুলো ম্যানেজ করতে পারবে। হ্যাঁ, এবং হচ্ছে তবে কিছু ভয় আছে ডেফিনেটলি। এখন আপনি যদি ছেলেমেয়ের ব্যাপারে উদাসীন হন, বাংলাদেশের ক্ষেত্রেও তো আপনি মানে সারা জীবন চিন্তা করতে পারবেন না, সে ইসলামের উপরে থাকবে, প্র্যাকটিসিং হবে। তো আপনাকে ডেফিনেটলি এই প্র্যাকটিসিং হওয়ার জন্য আপনার একটা মেন্টরিং থাকতে হবে, প্যারেন্টিং থাকতে হবে, গাইডলাইন থাকতে হবে। তো ওইটা হচ্ছে ওইখানে এনশিওর করা আরও বেশি জরুরি, কারণ হচ্ছে যেহেতু সে কমপ্লিটলি একটা ডিফারেন্ট কালচারের সাথে সে বেড়ে ওঠে, তো এটার সাথে অ্যাসিমিলেটেড হয়ে যাওয়া খুবই পসিবল। তো যেটা হচ্ছে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ওইটার ক্ষেত্রে বেশি রিস্ক হয়। বাট যদি প্রপার প্যারেন্টিং থাকে, প্রপার গাইডলাইন থাকে, প্রপার এনভায়রনমেন্ট এনশিওর করে ফর প্র্যাকটিসিং ইসলাম, এইটা আসলে সমস্যা না। বরং সে ওই যেটা করে পরবর্তীতে যেটা হবে, সে আরও অনেক মানুষের কাছে ইসলামের বাণী সে ছড়িয়ে দিবে, অনেক মানে বিধর্মী মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। আমার কাছে সেটাই মনে হয়। আমরা তো একটা লম্বা আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো আমরা একবারে আজকের পডকাস্টের শেষ দিকে আসছি। আপনারা যদি বিশেষ করে আমাদের বাংলাদেশের ইয়ুথদের কিছু বলার থাকে, আপনারা শিক্ষা নিয়ে কাজ করেন, সে সংক্রান্ত কিছু বলার থাকে, তাহলে একটু বলবেন প্লিজ। আমি মনে করি যে বাংলাদেশের ইয়ুথদের অনেক পাওয়ার আছে, আবার অনেক স্ট্রাগলও আছে, কিন্তু 5 আগস্টের পরে আসলে ইয়ুথরা তাদের যে মানে অসম্ভব শক্তি সেটা তারা প্রদর্শন করতে পেরেছে। এখানে একটা বড় যে সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, সেটাকে তারা ক্যাপিটালাইজ করতে পারে। বিশেষ করে তাদের ভ্যালু এডুকেশন, পাশাপাশি মোরালিটি ডেভেলপমেন্ট এবং নলেজের ক্ষেত্রে মানুষের ভালো মন্দ এই জিনিসগুলা কনসিডার করে তাদের জীবনের পাথেও ঠিক করার ক্ষেত্রে এই ব্যাপারগুলোতে যদি সচেতন হয়, আমি মনে করি যে বাংলাদেশের জন্য অনেক আশার জায়গা আছে। আমরা যদিও অনেক বেশি হতাশ, 5 আগস্টের পরে আমরা যে লেভেলের এক্সপেকটেশন আমরা রেখেছিলাম সব কিছু চেঞ্জ আসবে, এডুকেশন সিস্টেমে ট্রান্সফরমেশন আসবে, ইয়ুথরা হয়তো তাদের হতাশাগুলো দূর করতে পারবে। তো সেগুলোর পরেও ইয়ুথরা স্টিল হোপফুল, তো সবাই যদি তাদের হোপের জায়গাটা যদি আরও বেশি আপহোল্ড করে এবং নিজের কাজটা নিজে করে যায়, এইটাই আসলে অনেক বড় একটা চেঞ্জের সূচনা করতে পারে এবং সেটা পসিবল। আমি রিসেন্টলি যখন আমি বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, কথা বলছিলাম, আমি দেখি তাদের পলিটিক্যাল কনসাসনেস অনেক বেশি। সেই 16-17 বছরের মাধ্যমে নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে যে পলিটিক্যাল কনসাসনেস তাদের মধ্যে ডেভেলপ করেছে, এইটা আমাদের জাতিকে, আমাদের দেশকে নতুন দিশা দেখাবে, সেটা আমি প্রত্যাশা করি। সবাই সেই লক্ষ্যেই কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, ইনোভা টক্সের এই পডকাস্ট দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গেস্ট জাবের ওয়াহিদ ভাইকে। তার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটা বড় সময় আমাদেরকে দিয়েছেন। তিনি খুব দ্রুতই বাংলাদেশ থেকে আবার ইউকেতে চলে যাবেন। আমরা আশা করছি যে আপনারা আজকের এই পডকাস্টের আলোচনায় যদি আপনাদের কোনো কিছু ভালো থাকে সেগুলো আমাদেরকে কমেন্টসে জানাবেন, কোনো রেকমেন্ডেশন থাকলেও জানাবেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও ভাইকে আবার পাবো সেই প্রত্যাশা রাখছি। রেখে আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।